গুড ইভিনিং সবাইকে সবাইকে চিজেল ইসলামের বিসিএসপি ফুল কোর্স প্রোগ্রামের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি লেকচার 5-এ স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের ক্লাসটি শুরু হতে যাচ্ছে। আপনাদের সাথে থাকছে আপনাদের অত্যন্ত প্রিয় অব্র ভাইয়া এবং রাফি ভাইয়া। তো ভাইয়ের সাথে কনভারসেশন করার জন্য আপনারা চ্যাট বক্সটা ইউজ করবেন। এছাড়া টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা শুধুমাত্র কিউএনএ তে করবেন, আর এছাড়া উত্তরণ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকলে চেষ্টা করবেন ক্লাসের শেষের দিকে করার জন্য। ধন্যবাদ। ওকে ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার পার্টিসিপেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন। তো আজকে আমরা হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ক্লাসে আহ কথাবার্তা বলবো। তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অভ্র। তো দেখা যাক আজকে ক্লাসটায় কি করতে পারি আসলে আলটিমেটলি আমরা। হুম আমরা ট্রাই করব আজকে আপনাদেরকে মোটামুটি ভালো কিছু দেয়ার। ওকে, একটা ফোন আসছে।
ওকে। ওকে ডিয়ার পার্টিসিপেন্টস, তো এক্সকিউজ মি। তো যে ব্যাপারটা হয়েছে, চা খাচ্ছিলাম, চায়ের ভিতরে হচ্ছে ই ই বেঁধে গেছে। আহ, এলাচি আছে না, এলাচিটা গলায় বেঁধে গেছিল, কাশি হচ্ছে আর কি। তো আজকে হচ্ছে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, খুব ইজি একটা টপিক। দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি, সোশ্যাল নেটওয়ার্কিং, তথ্য প্রযুক্তির বড় বড় প্রতিষ্ঠান, তার মানে আজকে যে আমাদের ক্লাস, এই ক্লাসের মধ্যে হচ্ছে আমাদের যে তথ্য প্রযুক্তির যে ব্যাপারগুলো আমরা পড়ি, যেমন হচ্ছে মনে করেন ইউটিউব, তারপরে হচ্ছে আমরা লিঙ্কডইন, তাই না? তারপরে হচ্ছে আপনার সাপোজ আইবিএম কোম্পানি, অ্যাপল কোম্পানি, তাই না, মাইক্রোসফট, এগুলো নিয়ে একটু বিস্তারিত বর্ণনা আমরা পড়বো, কারণ এগুলো থেকে কিন্তু কিছু কিছু কোশ্চেন আসে। আমরা যদি না বলতে পারি যে মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা কে, বিল গেটস, তাই না, তখন কিন্তু একটা সমস্যায় পড়ে যাব। ঠিক আছে। তারপরে ইউটিউবের প্রতিষ্ঠাতার মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম আছেন। এটা যদি না জানি আমাদের কিন্তু সমস্যা হবে, তাই না? তাই এই জিনিসগুলো নিয়ে আমাদের একটু আজকে আলোচনা। ঠিক আছে। আমরা খুব কথা বলবো, মানে হচ্ছে মনে রাখার চেষ্টা করবো গল্প গল্প করে। হ্যাঁ, এখানে আজকে কিন্তু মানে বোঝার থেকেও আমাদের হচ্ছে যে ব্যাপারগুলো জানা উচিত, আজকে যে টপিকে বোঝার থেকেও হচ্ছে আমাদের জানা, তাই না? এখন আপনারা বলতেছেন যে মুখস্থ বিদ্যা, এখন কিছু কিছু জিনিস তো আলটিমেটলি আমাদের ইনফরমেশন মুখস্থ থাকতে হবে। মনে করেন এখন আইসিটি ডিজিটাল বাংলাদেশ চলতেছে, 2041 সালের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে স্মার্ট বাংলাদেশ হিসেবে নিজেদেরকে পরিণত করা, তাই না? তো এখন যদি আপনি না জানেন যে জ্যাক মা কে, আপনি যদি না জানেন ইলন মাস্ক কে, আপনি যদি না জানেন জেফ বেজোস কে, তাই না, আপনি যদি না জানেন যে ম্যাক্সিমাম যে চিপস যেগুলো তৈরি হয়, আমাদের তো কি চিপস বিজনেস করতে হয় না? তো ম্যাক্সিমাম যে চিপস বা মাইক্রো প্রসেসর, এগুলোর যে মেইন কোম্পানিগুলো ম্যাক্সিমামই হচ্ছে ক্যালিফোর্নিয়া, ইউএস এর আরো বিভিন্ন অঙ্গরাজ্যে অবস্থিত। তাহলে কি ইউএস এর সাথে আমাদের এগুলো নিয়ে ডিল করতে হবে, কূটনীতি করতে হবে, তাই না? আমাদের ডিপ্লোম্যাসি করতে হবে। এই জন্য হচ্ছে এই জিনিসগুলো জানা, আজকে যতটা না বোঝা তার থেকে আজকে অনেক জিনিস সম্পর্কে আমাদের ইনফরমেশন মাথায় রাখা, এটাই হচ্ছে আজকে আমাদের উদ্দেশ্য। তাহলে আমি একটু দেখি আগের কি কি পড়া আপনাদের মনে আছে, একটু বলেন তো। সেটা হচ্ছে এই যে যে আমরা জুম প্ল্যাটফর্মে ভিডিও কনফারেন্স করতেছি, এটা কোন ধরনের সিস্টেমের মধ্যে পড়ে? ঠিক আছে, চারটা অপশন দিব: ইউনিকাস্টিং, অ্যানিকাস্টিং, ব্রডকাস্টিং, মাল্টিকাস্টিং, যে কোনো একটা। বলেন চারটার ভিতর কোনটা? সিয়াম, শুভ্রা, ঠিক আছে, আলামিন, মাহিয়ান, ভেরি গুড, এটা হচ্ছে মাল্টিকাস্টিং। গুড, এই তো আপনারা তো পারেন, খুবই ভালো। হ্যাঁ, এবার একটু বলেন, সেটা হচ্ছে ওয়াকি টকি, এটা কোন ধরনের ইউনিকাস্ট সিস্টেম? ডুপ্লেক্স, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, অটো সিমপ্লেক্স? ভেরি গুড, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। এই তো আপনারা তো পারেন, ভালো স্টুডেন্ট সবাই। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, যেহেতু আমাদের বোঝার জিনিসগুলো আমরা বেশ ভালো পারি, তো আমরা সামনে আগাই। ঠিক আছে, আর কথা না বলে একটু দেখি টেলিকনফারেন্স। টেলিকনফারেন্সিং আমরা জাস্ট তিনটা নাম পড়বো: একটা পাবলিক কনফারেন্স, একটা ক্লোজড কনফারেন্স, আর একটা হচ্ছে রিড অনলি কনফারেন্স। হ্যাঁ, পাবলিক কনফারেন্স হচ্ছে পাবলিকদের সাথে ডিল করা। ঠিক আছে, কয়েকদিন আগে ওই যে যেমন আমরা মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ভিডিও কনফারেন্সে পাবলিকদের সাথে যে ভিডিও কনফারেন্স গুলো হয়, ওই কনফারেন্স গুলোতে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী কনফারেন্সটা করেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী এদিক থেকে কথা বলেন, ওদিক থেকে কিন্তু ওর নাম কি, সুবিধাভোগী জনগোষ্ঠীর কারোর মধ্য থেকে অনেক বিভিন্ন ধরনের তথ্য বা তার অনুভূতি জানতে চাওয়া যায়, এটা একটা পাবলিক কনফারেন্স বলতে পারি। ক্লোজড কনফারেন্স মনে করেন আমরা যেটা করতেছি, ক্লোজড, তাই না? আপনারা যারা পেইড, তারাই শুধুমাত্র এখানে আমার সাথে ক্লাসটা করতে পারতেছেন। রিড অনলি কনফারেন্স, যেখানে হচ্ছে গিয়ে কনফারেন্সটা এমন হবে, সেটা হচ্ছে একটা রেকর্ড ছেড়ে দিল, ওখানে কিন্তু ওই সাইডে কোনো জীবিত মানুষ নাই, তাই না? যারা এখানে আছে সামনে, এক সাইড থেকে কিন্তু আপনারা শুধু রিড করতেছেন, কিন্তু কথা বলতে পারতেছেন না বা কমিউনিকেশন করতে পারতেছেন। তো কনফারেন্স কিন্তু তিন প্রকার: পাবলিক কনফারেন্স, ক্লোজড কনফারেন্স, আর হচ্ছে রিড অনলি কনফারেন্স। এই তিনটা কিন্তু একটু মনে রাখবেন। হ্যাঁ, আসছে যে টেলিকনফারেন্সিং কত প্রকার, টেলিকনফারেন্সিং, ঠিক আছে, ভিডিও কনফারেন্সিং,
ভিডিও কনফারেন্সিং হচ্ছে এক ধরনের কি, এটা ওই টেলিকনফারেন্সিং এর একটা জিনিস। ভিডিও কনফারেন্স কি, একসাথে ইন্টারেক্টিভ টেলিযোগাযোগ, যেগুলো দুই বা ততোধিক অবস্থান থেকে নিরবিচ্ছিন্ন দ্বিমুখী অডিও বা ভিডিও সম্প্রচারের মাধ্যমে একত্রে যোগাযোগ স্থাপনের সুযোগ নেয়। ঠিক আছে, একটা ভিডিও কনফারেন্সিং এ কি কি লাগবে? ডেফিনেটলি ওয়েব ক্যামেরা লাগে, ভিডিও ক্যাপচার কার্ড লাগে, হ্যাঁ, সাউন্ড কার্ড লাগে, মানে ভিডিও কার্ড, সাউন্ড কার্ড, স্পিকার লাগে, তাই না? মাইক্রোফোন লাগে, মাল্টিমিডিয়া লাগে, কম্পিউটার লাগে, মোডেম, টেলিফোন লাইন বা ইন্টারনেট সংযোগ, আর প্রয়োজনীয় সফটওয়্যার তো লাগবেই। কারণ বলেন তো, একটা কম্পিউটারের প্রাণ কি? চারটা অপশন দিব: মাইক্রোপ্রসেসর, সফটওয়্যার, হার্ডওয়্যার, উপরে সবগুলো। একটা কম্পিউটারের প্রাণ কোনটা? কম্পিউটারের প্রাণ কোনটা? মাইক্রোপ্রসেসর, সফটওয়্যার, হার্ডওয়্যার, উপরে সবগুলো? না, কম্পিউটারের প্রাণ হচ্ছে সফটওয়্যার। এবারে বলেন, কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন কোনটা? এই তো ভুল হয়েছে শাহ হাসান, আমি তো জানতাম এই জায়গায় সবাই ঝামেলা করে। কম্পিউটারের মস্তিষ্ক কোনটা? ব্রেইন কোনটা? ব্রেইন অফ কম্পিউটার কাকে বলা হয়? এই দুটো কিন্তু একদম বিসিএস এ আসে। ভেরি গুড, সিপিইউ অথবা মাইক্রোপ্রসেসর, বিকজ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটই আলটিমেটলি মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, সোমা এশা, এই দুটো কিন্তু প্যাচ লাগে। কম্পিউটারের প্রাণ হচ্ছে সফটওয়্যার, আর কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক হচ্ছে সিপিইউ অথবা মাইক্রোপ্রসেসর, বিকজ সিপিইউ ইজ মিনস, সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মিনস মাইক্রোপ্রসেসর। ওকে, মনে থাকে যেন, ঠিক আছে? তাহলে ভিডিও কনফারেন্সিং এ যে সমস্ত সফটওয়্যার আমরা ইউজ করি সাধারণত, স্কাইপ ইউজ করি, তাই না? ইয়াহু মেসেঞ্জার ইউজ করা হয়, ক্লিক মিটিং, জুম মিটিংটা সব থেকে বেশি ইউজ করা হয়, তাই না? তাহলে এগুলোর নাম কিন্তু পড়তে হবে: ক্লিক মিটিং, জয়েন ডট মিটিং, হ্যাঁ, রিং কন্ট্রোল অফিস, বিকজ ভিডিও কনফারেন্সিং এর উপরে আপনার অনেক কাজ করতে হবে। ঠিক আছে, আর মোবাইল ভিডিও চ্যাটিং এ ইউজ হয় আমরা সবাই জানি স্কাইপ, ভাইবার, ট্যাঙ্গো, ইমো। ট্যাঙ্গোটা মনে থাকে না, এটা মনে রাখেন, কিন্তু একটা ভিডিও কনফারেন্সিং। আর আপনি যখন ভিডিও মানে ভিডিও চ্যাটিং আর ভিডিও কনফারেন্স যখন করবেন, আমরা জুম মিটিং তো জানি, এর সাথে জয়েন ডট মি, রিং কন্ট্রোল অফিস, ই ভয়েস, ইয়াহু মেসেঞ্জার, ক্লিক মিটিং, স্কাইপ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু দাঁড়ান, হ্যাঁ, একটু আমার ইটা একটু বন্ধ করে আসি। হোয়াটসঅ্যাপটা হচ্ছে মেসেজ আসতেছে। ওকে, ঠিক আছে। ওয়েবিনার, হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে যে সেমিনার হয়ে থাকে এটাকে ওয়েবিনার বলা হয়। আপনাদের অনেকেই বলেন যে ওয়েবিনার কি, পরীক্ষায় আসে ওয়েবিনার কি, আমি এখন অপশন দিলাম, বলেন ওয়েবিনার কোনটা? এক, ভিডিও কনফারেন্স সফটওয়্যার। দুই, ভিডিও কনফারেন্স অনলাইন ভিডিও সেমিনার, অফলাইন ভিডিও সেমিনার। বলেন কোনটা হবে? এক, দুই, তিন, অনেক ভুল করেন আপনারা। ওয়েবিনার কি? দেখি বুদ্ধি করে বলেন। ভেরি গুড, অনেকেই এক দাগাইছেন না। ওয়েবিনার কিন্তু ভিডিও কনফারেন্স সফটওয়্যার না। জুম মিটিং এর ভিতরে আমরা ওয়েবিনার, হ্যাঁ, জুম ওয়েবিনার একটা আছে বা জুম মিটিং ওয়েবিনার একটা আছে, ওটা একটা সফটওয়্যার। কিন্তু ওয়েবিনার মানে কি? ইন্টারনেটের মাধ্যমে যে সেমিনার হয়ে থাকে তাকে ওয়েবিনার বলা হয়। তাহলে কি অনলাইন ভিডিও সেমিনার, এটা জুম মিটিং দিয়েও হতে পারে, জুম ওয়েবিনার দিয়েও হতে পারে। জুম ওয়েবিনার হচ্ছে একটা সফটওয়্যার। কিন্তু যখন বলবে শুধু ওয়েবিনার, কথাটা কি? ওয়েবিনার কথাটার মানে কিন্তু অনলাইন সেমিনার। এটা কিন্তু আপনারা অনেকেই ভুল করেন, কারণ ওয়েবিনার হচ্ছে দিয়ে আমরা ইউজ করি, জুম ওয়েবিনার ইউজ করি, তো ভাবেন যে ওয়েবিনার মানে একটা সফটওয়্যার। হ্যাঁ, জুম ওয়েবিনার একটা সফটওয়্যার, ঠিক আছে, কিন্তু ওয়েবিনারের মানে হচ্ছে অনলাইন সেমিনার। ঠিক আছে, ইন্টারনেটের মাধ্যমে যে কোনো সেমিনার, এটা যে কোনো অ্যাপ দিয়ে হতে পারে, ওটার মানেই হচ্ছে ওয়েবিনার। ওকে, তাহলে এটার উত্তর কি হবে? অনলাইন ভিডিও সেমিনার। ঠিক আছে, মনে থাকে যেন। ওকে, অনলাইন সেমিনার। ওকে, এটা যেন মনে থাকে। এক দেশ কি?
বাংলাদেশের প্রথম ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম। হ্যাঁ, ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম মানে কি? সেটা হচ্ছে ফান্ডিং। হ্যাঁ, ক্রাউড ফান্ডিং মানে ফান্ড আপনি দিলেন। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের জন্য যখন কোনো সহায়তা বা যখন কোনো হেল্প করা হবে মাস পিপলকে, তখন হচ্ছে কি এই অ্যাপের মাধ্যমে আমরা যে কোনো আর্থিক অনুদান বা আর্থিক সাহায্য এই ফান্ডে আমরা পৌঁছে দেব। ঠিক আছে? তার মানে কি, এটা সাধারণত ইউজ করা হয় কয়েকটা, যে ক্রাউড ফান্ডিং এক দেশ কি, প্রথম কথা হচ্ছে এক এক দেশ হচ্ছে ক্রাউড ফান্ডিং। ক্রাউড মানে কি? মাস পিপল। ক্রাউড মানে কি? ভিড়, তাই না? মাস পিপলের জন্য একটা ফান্ডিং। ঠিক আছে, সাধারণত আর্থিক অনুদান বা আর্থিক তহবিল যোগান দিতে, হ্যাঁ, সাধারণ মানুষদের জন্য যে কোনো জায়গায় আমরা এই ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম গুলো ইউজ করি। তো বাংলাদেশে একটা ক্লাউড ফান্ডিং প্ল্যাটফর্ম হচ্ছে, ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম হচ্ছে হচ্ছে আমাদের এক দেশ। ঠিক আছে, যেমন উপবৃত্তি দেয়া, দরিদ্র ভাতা দেওয়া, এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমরা ইজিলি, বা কোনো জায়গায় দুর্যোগ হলো ওখানে ত্রাণের জন্য ত্রাণ অনুদান দেয়া, এইটা ইউজ করে আমরা টাকাটা দিয়ে দেবো। যদি আমরা হাতে হাতে টাকা দেই, তাহলে দেখা যায় যে মধ্যস্বত্বভোগী, তাই না, যারা দালাল শ্রেণী বলি, তারা কিন্তু টাকাটা মেরে দিতে পারে। সেই জন্য সরাসরি যাতে এই প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণরা টাকা পায়। তাহলে কি, এটা কিন্তু পরীক্ষায় আসে। এক দেশ হচ্ছে একটা ক্রাউড ফান্ডিং। ফান্ডিং মানে কি? তহবিল। আর ক্রাউড মানে কি? পিপল, তাই না? ভিড়, ক্রাউড, তাদের জন্য আর্থিক অনুদান বা তহবিলের জন্য এই অনলাইন প্ল্যাটফর্মটা ইউজ করা হয়, নিরাপদ ও নিশ্চয়তার সাথে পৌঁছে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে এক দেশ, এটা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম। পরীক্ষায় কিন্তু আসে, এম দিয়ে দেয়া মানে আসবে। পরীক্ষায় আসলে যদি এক দেশ না পারেন, ওয়েবিনার না পারেন, তখন কিন্তু মাইর হবে। হ্যাঁ, এই দুইটা কিন্তু আসে। ই জিপি, ইতে হচ্ছে ইলেকট্রনিক। যখনই ই কথাটা থাকবে ইলেকট্রনিক, হ্যাঁ, এটা একটু বলি, বুঝাই দেয়। হ্যাঁ, ইলেকট্রনিক। আর জিতে হচ্ছে গভর্নমেন্ট। আর পিতে হচ্ছে প্রকিউরমেন্ট। প্রকিউরমেন্ট কথাটার মানে কি? ইলেকট্রনিক, গভর্নমেন্ট, প্রকিউরমেন্ট। গভর্নমেন্ট কি? সরকারি। প্রকিউরমেন্ট কথাটার মানে হচ্ছে কেনা। হ্যাঁ, প্রকিউরমেন্ট কথাটার বাংলা হচ্ছে ক্রয়, পারচেস, বাই। পারচেস অথবা কি বাই, আপনি একটা জিনিস কিনতেছেন। ঠিক আছে, তো গভর্নমেন্ট যখন কোনো কিছু কিনে, অফিসিয়ালি কোনো কিছু কেনাকে বলা হয় বাই না বলে বা পারচেস না বলে আমরা বলি প্রকিউরমেন্ট। হ্যাঁ, কথাটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু প্রকিউরমেন্ট কিছুই না, সেটা হচ্ছে কেনা বেচা। কেনা বেচা না মানে কেনা, ক্রয়। হ্যাঁ, প্রকিউরমেন্ট মানে হচ্ছে ক্রয়। তাহলে ই গভর্নমেন্ট হচ্ছে এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম, এটার মাধ্যমে গভর্নমেন্ট সহজেই কোনো কিছু কিনতে পারবে। মনে করেন এখানে ডাক্তার আছে, কে কে চ্যাট বক্সে একটু লিখে জানান যে আমি ডক্টর। এই যে ডক্টর আছে, সামিম ডক্টর, আমি দেখতেছি। আর কে কে ডক্টর আছেন? আর কেউ আছেন? তো মনে করেন যে আপনি ডাক্তার, আপনি একটা হসপিটালে আপনি হচ্ছে পোস্টিং পাইলেন। হ্যাঁ, আপনি পোস্টিং পাওয়ার পরে উপজেলা হেলথ কমপ্লেক্সে ফার্স্টে পোস্টিং হবে সহকারী সার্জনদের। এরপরে হচ্ছে আপনাকে যে কোনো একটা কমিউনিটি ক্লিনিকে হয়তো বা সপ্তাহে 3 দিন বা 2 দিন বা ক্ষেত্র বিশেষে একদিন ডিউটি করা লাগতে পারে। এখন আপনি একদিন ডিউটি করতে গেলেন, যে দেখলেন যে ওখানে অনেক ইকুইপমেন্ট কেনা লাগবে, যেমন স্যালাইন সেট, তাই না, ট্রান্সফিউশন সেট কেনা লাগতে পারে, ইনফিউশন সেট কেনা লাগতে পারে। এটা আমি যারা নন মেডিকেল তাদের জন্য নর্মাল আমি বলি যে ইনফিউশন সেট মানে স্যালাইন সেট কেনা লাগতে পারে। আপনার আইভি ক্যানুলা সেট কেনা লাগতে পারে, তাই না? রাইলস টিউব কেনা লাগতে পারে। তো এগুলো কিনতে হবে, কারণ ওখানে আপনি সেবা দিবেন। কারণ কমিউনিটি ক্লিনিকে কিন্তু আপনি হেড, একদম জয়েন করেই কিন্তু আপনি কমিউনিটি ক্লিনিকের হেড হতে পারবেন। তাহলে এগুলো কেনা লাগবে। এখন যখন সরকারির যে কোনো কিছু কেনায় একটা গভর্নমেন্ট রুল মানতে হয়। ওই গভর্নমেন্ট যে রুলস ওয়াইজ গভর্নমেন্ট কোনো সরকারি প্রতিষ্ঠানের জন্য যে কেনাকাটা করে, ওটাকেই বলা হয় প্রকিউরমেন্ট। এখন ওই জিনিসটা যদি হাতে হাতে কেনাকাটা হয় বা লোকালি কেনাকাটা হয়, তাহলে কিন্তু দুর্নীতির একটা ব্যাপার থাকতে পারে। যেমন মনে করেন যে, মনে করো যে কম দামি বা হচ্ছে খুব যে প্রতিষ্ঠানগুলো অনেক নাম ডাক নাই, ওরা বললো যে হ্যাঁ আমি আপনাকে কম দামে সেল দিয়ে দিব, আমি আপনাকে কম দামে বেচবো, বা ওরা অথবা অনেক ভালো একটা কোম্পানি আপনাকে দিতে চাচ্ছে, কিন্তু ওরা লোকাল পাওয়ার খাটায় আপনাকে বলতেছে যে না, ওরা দিতে পারবে না, আমার কাছ থেকেই নিতে হবে। তখন কি, আপনি কেবলমাত্র জয়েন করলেন। হ্যাঁ, লোকাল যে একটা পাওয়ার, এটা কিন্তু অনেক বড় পাওয়ার। ওই পাওয়ারটা কিন্তু দেখা যায় যে বাইপাস করা অনেক সময় যায় না।
আপনি বাইপাস করলে দেখা যায় যে অনেক হুমকি দামকি এগুলোর মুখে থাকতে পারে। তখন কি হয়, যে কোনো সরকারি চাকরিজীবী কিন্তু নিজের সেফটির জন্য হলেও দেখা যায় হাতে হাতে করলে কি হয় ব্যাপারটা, যে লোকাল পাওয়ার বা লোকাল হুমকির মুখে ওই পচা প্রোডাক্ট কিন্তু কিনে নেওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন এই ধরনের ঝামেলা যাতে না হয়, ই গভর্নমেন্ট প্রকিউরমেন্টে এই ধরনের ঝামেলা যাতে না হয়, এই জিনিসটা অনলাইনে করে দেওয়া হয়েছে। হ্যাঁ, যারা যারা প্রকিউরমেন্ট, যারা যারা হচ্ছে গভর্নমেন্ট পারচেস করতে চায় বা কিনতে চায়, তারা হচ্ছে এরকম দরপত্র, খোলা দরপত্র আপনার হচ্ছে আহ্বান করে। যারা যারা বেচতে চায় সেই সমস্ত কোম্পানি ওখানে দেয়, ওখানে চেক করা হয়, চেক করার পর অটো এই যে অনলাইনের মাধ্যমে সিলেকশন। তাহলে এটা হলে কি হবে, ওই ঝামেলাটা কমে যাবে, তাই না? এটাই হচ্ছে ই গভর্নমেন্ট প্রকিউরমেন্ট। তাহলে ক্রয়কারী সংস্থা, ক্রয়কারী প্রতিষ্ঠান সমূহ নিরাপদ ওয়েব ড্যাশবোর্ডের মাধ্যমে, মানে নিরাপদ একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে এটা করতে পারে। ই গভর্নমেন্ট হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন, পরীক্ষায় আসে। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন কিন্তু অনেক কিছু, একনেক, নেক, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এক্সিকিউটিভ কমিটি ফর ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এগুলো কিন্তু সব পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন। ওখান থেকেই কিন্তু ইজিপিটা করা হয়, এটা কিন্তু পরীক্ষায় আসে যে কোন মন্ত্রণালয়ের অধীন। হ্যাঁ, আর এই যে ই প্রকিউরমেন্ট বাংলাদেশে তৈরি করতে সাহায্য করছে কিন্তু বিশ্ব ব্যাংক, এটাও পরীক্ষায় আসবে, ওয়ার্ল্ড ব্যাংক। হ্যাঁ, এই ই প্রকিউরমেন্টের সাথে কি জড়িত আছে, ই টেন্ডার। মানে কি, টেন্ডার মানে কি, ওই যে দরপত্র দেয়া, তাই না? দরপত্র যখন দেয় তখন কিন্তু তারা এখান থেকে যে যার মতো মানে হচ্ছে অ্যাপ্লাই করে, যে আমি দিলাম, তারপর ওখান থেকে অনলাইনের ভিত্তিতেই কিন্তু চুজ করা যায়। তাহলে কি হবে, দরদাতাগণের এখানে অবাধ অংশগ্রহণ এবং সমসুযোগ সৃষ্টি হয়। কোনো ধরনের লোকাল পাওয়ার অথবা কোনো ধরনের কি ক্রয় প্রক্রিয়ার দক্ষতা ও স্বচ্ছতা জবাব দিতে, তাই না? কোনো ধরনের ভুইফোর কোম্পানি পাওয়ার খাটায় কিন্তু আপনাকে চাইলেই সরকারি প্রতিষ্ঠানগুলোকে, এই যে আপনারা সবাই সরকারি চাকরিজীবী হতে চান, যত পাওয়ারফুল যারা আছে তারা এসে আপনার উপর পাওয়ার দেখাইতে চেষ্টা করবে। এই যে ই প্রসিডিউরের ফলে কিন্তু এখন এটা আর হয় না, বুঝতে পারছেন? কারণ সিস্টেমেই হচ্ছে মানে ইলেকট্রনিক ওয়েতে হয়, সো কি হয়, আলটিমেটলি কিন্তু চাইলেই আপনি আপনার উপর চাপ সৃষ্টি করতে পারবে না। এবার আসেন আউটসোর্সিং অ্যান্ড ফ্রিল্যান্সিং। কোনো প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়াকে বলা হয় আউটসোর্সিং। ঠিক আছে, এটা যেন মনে থাকে। হ্যাঁ, গ্লোবাল আউটসোর্সিং এর ভিতরে অনেক কিছু আছে, যেমন এই যে ফ্রি 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 ফ্রিল্যান্সার.কম। আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং হচ্ছে কাছাকাছি। হুম, যেমন ওই যে অগমেডিক্স নামে ঢাকায় একটা প্রতিষ্ঠান আছে, চিনেন? অগমেডিক্স, এটা নাম শুনছেন? পান্থপথ, পান্থপথে কি ওটার, হ্যাঁ পান্থপথে তো অগমেডিক্স, নাম শুনছেন? হুম, অগমেডিক্সে কি হয়, অগমেডিক্সে হচ্ছে আহ রেকর্ড রাখা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। যে কোনো কাজে রেকর্ড রাখাটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে, আমরাও রেকর্ড রাখি, কিন্তু আমাদের রেকর্ডটা কি হাতে রাখা, তাই না? তো অগমেডিক্স কিভাবে কাজ করে, আমেরিকান কোম্পানিগুলো বা আমেরিকান ডাক্তার যারা আছে, তারা যে ডাক্তারই দেখুক, যে রোগীই দেখুক, ওটা ওদের কিছু সিস্টেম আছে যে রেকর্ড রাখতে হবে। একটা একটা এখন একটা ডাক্তার যখন ডাক্তার মানে রোগী দেখে, তখন কি হয় বলেন তো, সে তো রোগী দেখবে না, রেকর্ড রাখবে। সেই জন্য একজন রেকর্ড কিপার দরকার। এখন ওই দেশে কিন্তু রেকর্ড কিপারের অনেক দাম। তো আমাদের মতো দেশগুলোতে আমরা করে কি, অনলাইনে ওই রোগী দেখা এগুলো কিন্তু এদিক থেকে এই অগমেডিক্সে যারা চাকরি করে তারা দেখতে থাকে কিভাবে রোগী দেখে, এবং রেকর্ডটা কিন্তু তারা রাখে। সেই জন্য অগমেডিক্সে চাকরি পেতে হলে ইংলিশে খুব দক্ষ হতে হয়। তো এটা একটা বললাম, এটা কিন্তু একটা আউটসোর্সিং এর একটা উদাহরণ। ওকে, ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক, ইল্যান্স, গুরু, হ্যাঁ, ভিউ ওয়ার্কার, এগুলো হচ্ছে এটা ব্যাপার হচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আউটসোর্সিং এর একটা উদাহরণ। যে দেখেন ওখানে কিন্তু ডাক্তার, আপনি কিন্তু ওখানে কিছু না। হ্যাঁ, ওই ডাক্তার কিন্তু অগমেডিক্স দিয়ে কাজ করে নিচ্ছে, তাহলে এটা কি আউটসোর্সিং। ঠিক আছে, আর নির্দিষ্ট কোনো আউটসোর্সিং এর মতোই অনলাইনে একটা কাজ করার একটা প্ল্যাটফর্ম হচ্ছে ফ্রিল্যান্সিং। নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করাকে বলা হয় ফ্রিল্যান্সিং। ঠিক আছে, যারা ফ্রিল্যান্সিং করে তারা হচ্ছে ফ্রিল্যান্সার। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আপনি কিন্তু স্বাধীনভাবে কাজ করতেছেন। হ্যাঁ, আউটসোর্সিং এর একটা উদাহরণ বলা যায় ফ্রিল্যান্সিং। মনে করেন যে কোনো প্রতিষ্ঠান
আপনি কিন্তু ওই প্রতিষ্ঠানের না, আপনি ইচ্ছা করলে অনেকগুলো প্রতিষ্ঠানে কাজ করেন, যেমন ফ্রিল্যান্সিং এ যারা কাজ করে, ও যে অ্যাড, তাই না? আমার এ সম্পর্কে যতটুকু জানি আর কি, ওই যে বিভিন্ন ধরনের অ্যাড দেওয়ার জন্য কিন্তু ফ্রিল্যান্সার হায়ার করা হয়, যে একটা নির্দিষ্ট পর পর কি অ্যাড দেওয়া হয়, এই অ্যাড গুলো আপনি হচ্ছে যতক্ষণ মোবাইল চালাবেন ততক্ষণ অ্যাড হবে, এরকম সিস্টেম সিস্টেম থাকে আর কি। তাহলে আপনি কিন্তু ওই প্রতিষ্ঠানের না, আপনি চাইলে কিন্তু প্রাণেরও ফ্রিল্যান্সার হতে পারেন, আবার চাইলে আপনি কিসের আরএফএল ও ফ্রিল্যান্সার হতে পারেন, আপনি চাইলে কিন্তু ওদিকে আহ, কি বলবো, বাটারও ফ্রিল্যান্সার হতে পারেন, বিভিন্ন কোম্পানির ফ্রিল্যান্সার কিন্তু আপনি হতে পারেন, তাই না? তাহলে আপনি কিন্তু নির্দিষ্ট প্রতিষ্ঠানের না, আপনি চাইলে অনেকগুলো প্রতিষ্ঠানের অধীনে স্বাধীনভাবে কাজ করতে পারেন প্রতিষ্ঠানের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তাহলে আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং কিন্তু কাছাকাছি। ঠিক আছে, এটা কিন্তু আসে কোনো প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোনো ব্যক্তি দিয়ে যদি কাজ করে, ওটা হচ্ছে আউটসোর্সিং। হ্যাঁ, আর ওই তৃতীয় কোনো ব্যক্তিটা যদি নির্দিষ্ট প্রতিষ্ঠান, মানে আউটসোর্সিং এর একটা পার্ট হচ্ছে ফ্রিল্যান্সিং, ওই নির্দিষ্ট কোনো ব্যক্তিটা যদি কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে, ঠিক আছে, সম্পূর্ণ স্বাধীন থাকে, সে ইচ্ছা মতো বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারে, সেটাই হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং। বোঝা গেছে? এই দুটো কিন্তু আসে, আউটসোর্সিং কি আর এই কি। হ্যাঁ হ্যাঁ, জিপি রবি এগুলোরও, এরাও হচ্ছে ফ্রিল্যান্সিং নেয়। এই তো রোকায়া বলছে, মেডিকেল ডকুমেন্টেশন বা মেডিকেল রেকর্ডিং এর কাজ, রেকর্ডের কাজ আর কি। ই লার্নিং কি, ইলেকট্রনিক লার্নিং, ই কথাটা থাকলে এটা হচ্ছে ইলেকট্রনিক। হ্যাঁ, ইলেকট্রনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা। এটার মাধ্যমে হচ্ছে অনলাইনের মাধ্যমে কোর্স প্রোগ্রাম ডিগ্রি প্রদান করা হয়। সরকারি ইবুক ওয়েবসাইট হচ্ছে www.ebook.gov.bd, মনে থাকে যেন। ঠিক আছে, টেলিমেডিসিন, এটা আমরা সবাই জানি, তাই না? ভৌগোলিক দূরে রোগীকে চিকিৎসা, এখন টেলিমেডিসিনে ব্যবহৃত কয়েকটা সফটওয়্যার আমাদের পড়তে হবে, যেমন মেডিটাচ, থেরানেস্ট, এই দুটা কিন্তু টেলিমেডিসিনের জন্য ব্যবহৃত সফটওয়্যার। ঠিক আছে, দেশের প্রথম টেলিমেডিসিন সেবা কেন্দ্র চালু হয় হচ্ছে যশোর ইউনিয়ন সেবা কেন্দ্রে। ঠিক আছে, হ্যাঁ, যশোরের ইউনিয়ন সেবা কেন্দ্রে হচ্ছে প্রথম টেলিমেডিসিন সেবা চালু হয়। হুম, ওকে, যশোরের ইউনিয়ন সেবা কেন্দ্র, এটা মনে থাকে যেন, ইউনিয়ন পর্যায়ে যশোরে। হ্যাঁ, ওকে, ইলেকট্রনিক হেলথ কার্ড এগুলো দরকার নাই। ইলেকট্রনিক হেলথ কার্ড ব্যবস্থা বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয় হচ্ছে 2020 সালে। ইলেকট্রনিক হেলথ কার্ড এটা খুব সীমিত পরিসরে চালু হয় আর কি। ঠিক আছে, এখন চালু করার চেষ্টা করতেছে। ই তথ্য কোষ, হ্যাঁ, বাংলাদেশের সব তথ্য একটা প্ল্যাটফর্মে www.bangladesh.gov.bd। হ্যাঁ, এটার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। এই বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন 25,000 ওয়েবসাইটের সমন্বয়ে গঠিত। এর ভিতরে কিন্তু হেলথ সেক্টর, মেডিকেল সেক্টর, মানে হেলথ সেক্টর, তারপরে হচ্ছে ডিফেন্স সেক্টর, অ্যাডমিনিস্ট্রেশন সেক্টর, পুলিশ সেক্টর, মেডিকেল কলেজ, ভার্সিটি, হ্যাঁ, সরকারি নর্মাল, মানে যে কলেজগুলো আছে, ডিগ্রি কলেজ বা সরকারি কলেজ, প্রত্যেকটার কিন্তু ওয়েবসাইট আছে, মানে যত সরকারি প্রতিষ্ঠান আছে এই জাতীয় তথ্য বাতায়নে কিন্তু আছে। ঠিক আছে, ওটার কি www.bangladesh.gov.bd। ঠিক আছে, ওকে। এবার একটা কোশ্চেন আমি করব, বলেন তো, ইউডিসি এটার ফুল মিনিং কি? এটা পরীক্ষায় আসে। ইউডিসির ফুল মিনিং কি? ইউনিয়ন ডিজিটাল সেন্টার, এটা একটু মনে রাখবেন। ঠিক আছে, প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু এখন ইউনিয়ন ডিজিটাল সেন্টার আছে। এটা কিন্তু আপনাদের রিটেনের পড়াও হয়ে গেল, রিটেনে আসলে সুন্দর মতো লিখবেন। এই ইউনিয়ন ডিজিটাল সেন্টার গুলোতে অনেক সেবা দেওয়া হয়, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে আছে। যেমন মনে করেন যে অনলাইন ভর্তি, হ্যাঁ, অনলাইন ভর্তি, যত কার্যক্রম, সাবমিট, তাই না? ঠিক আছে, অনলাইন ভর্তি কি, ভর্তির পুরা আবেদন না, অনলাইন ভর্তির আবেদন কার্যক্রম যেটা আর কি, এগুলো এখানে চালু আছে।
হ্যাঁ, তারপরে অনলাইন রেজাল্ট দেখা, ঠিক আছে। তারপরে লাইক ইউটিলিটি বিল যেগুলো আছে এগুলো দেওয়া যায়। ইউটিলিটি বিল মানে কি? যেমন ইলেকট্রিসিটি বিল, এগুলো। তারপরে এনআইডি বিষয়ক যত কাজ আছে, এনআইডি সেবা, হ্যাঁ, এই সমস্ত জিনিস কিন্তু এই ইউডিসি থেকে দেয়া হয়। ওকে, খুবই ইম্পর্টেন্ট। ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে আছে। অনলাইন ভর্তি কার্যক্রম যেমন এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এই যে আপনাদের বিসিএস এর অ্যাপ্লাই, যে কোনো কিছুতে ভর্তি আবেদন, চাকরির ভর্তি আবেদন মানে চাকরির আবেদন আর কি, ঠিক আছে, লিখে দিলাম যে কোনো অনলাইন চাকরি আবেদন, এগুলো ওখানে করা যায়, ঠিক আছে, ইউনিয়ন ডিজিটাল সেন্টার। আসেন, ই কমার্স। হ্যাঁ, ই কমার্স মানে হচ্ছে ইলেকট্রনিক কমার্স। এটা কাদের কাদের মধ্যে হতে পারে? চারটা ভাবে হতে পারে: বি টু সি, বি টু বি, সি টু সি, সি টু বি। বি টু সি মানে কি? বিজনেস টু কনজিউমার, ব্যবসায়ী থেকে ভোক্তা, ব্যবসা থেকে ব্যবসা, বি টু বি। ভোক্তা থেকে ভোক্তা হতে পারে। এবার ব্যবসায়ী থেকে ভোক্তা ই কমার্স কেমন, এটা আমরা সবাই জানি তাই না? এই যে আমরা যে অনলাইনে হানি নাটস বিক্রি করতেছে, তাই না? আপনাদের একটু উদাহরণ দিয়ে বুঝাই, যে হানি নাটস আমরা দেখি না অনলাইনে বিক্রি করতেছে, তারা কি একদম সরাসরি কিন্তু ভোক্তাদের কাছে যাচ্ছে এবং বলতেছে আপনারা অর্ডার করেন, ঠিক আছে। আবার আবার ভোক্তা থেকে ব্যবসা মানে কি, ব্যবসায়ী মানে কি? এই যে আপনি হচ্ছে অর্ডার করতেছেন, তারা হচ্ছে অ্যাডভার্টাইজ করতেছে, আপনি কি করতেছেন? অর্ডার করতেছেন। তাহলে কনজিউমার টু বিজনেস, আপনি একদম সরাসরি ব্যবসায়ীর সাথে যোগাযোগ করতে বলতেছেন, তারে বলতেছেন হানি নাটস দেখান আমাকে, এগুলো কি প্রিমিয়াম কোয়ালিটির হানি নাটস, এর ভিতর কি কাজু বাদাম আখরোট সব আছে, না আলটিমেটলি দেখা যায় যে চীনা বাদামের পরিমাণ বেশি, কাজু বাদামের পরিমাণ কম, আর হচ্ছে কি আমন্ড বাদামের পরিমাণ একটু বেশি, ঠিক আছে। এটা কি আসলে প্রিমিয়াম নাকি? এর ভিতরে যে কিসমিস গুলো ইউজ করতেছেন, কিসমিস গুলো কি ফ্রেশ নাকি, তাই না? আপনি কিন্তু জিজ্ঞেস করতেছেন সরাসরি ব্যবসায়ীকে। তাহলে দেখেন ই কমার্স, তাহলে ব্যবসায়ী থেকে ভোক্তা, ভোক্তা থেকে ব্যবসায়ী হলো ই কমার্স। চার প্রকার, এটা মনে রাখতে হবে, হ্যাঁ। আর দুইটা কি? ব্যবসায়ী থেকে ব্যবসায়ী, হ্যাঁ, ব্যবসায়ী থেকে ব্যবসায়ী, বিজনেস টু বিজনেস কিন্তু এখানে হচ্ছে। হ্যাঁ, যেমন মনে করেন আমি দুইটা শাড়ির আছে, অনলাইনে কিন্তু পাইকারি শাড়ি বেচে এরকম মানুষও আছে, পাইকারি জামদানি শাড়ি মাঝে মধ্যে দেখবেন যে মাঝে মধ্যে নিউজ ফিডে আসে। গাড়িওয়ালা একজন ভদ্রলোক, রূপগঞ্জ, ওখানে হচ্ছে ই করে, পাইকারি শাড়ি বেচে। তো বলে যারা যারা অনলাইন বিজনেস করেন তারাও আমার কাছ থেকে কিন্তু পাইকারি ভাবে শাড়ি কিনে নিয়ে যেতে পারেন, ঠিক আছে, বলে। এবং আপনাদের অনেকের শাড়ির পেজ থাকতে পারে, আমি জানি না, অনেকেরই কিন্তু শাড়ির পেজ থাকে, তাই না, বিভিন্ন টাইপের। তখন আপনারা করেন কি, ওই ব্যবসায়ীর কাছ থেকে শাড়ি কিনে আনেন এবং এসে আরো ডাবল দামে বেচেন, তাই না? এই জিনিসে কিন্তু এটাই হচ্ছে ব্যবসায়ী থেকে ব্যবসায়ী, মানে পাইকারি ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ীর ভিতরে কিন্তু অনলাইনে যোগাযোগ হচ্ছে, তাই না? অনেক জায়গায় কিন্তু এখন মাঝে মধ্যে নিউজ ফিডে দেখবেন দেখা যায় যে বলে যে আপনারা পাইকারিও আমার কাছে, আর পাইকারি ব্যবসায়ীও অনলাইনে চলে আসছে, যার কাছ থেকে খুচরা অনলাইন ব্যবসায়ীরা কিনতেছে, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে ভোক্তা থেকে ভোক্তা। এই যে এখন মনে করেন আমি কাকে দিয়ে বুঝাবো, এখান থেকে দুইজন নেই। হুম, আলামিন আর হচ্ছে ফিরোজ, হ্যাঁ, দুইজন, এরা হচ্ছে হানিনাট খাচ্ছে। তো মনে করেন যে একটা অনলাইন পেজ থেকে হানিনাট নিয়ে সে কমেন্ট দিল যে না, হানিনাটসটা আসলেই প্রিমিয়াম কোয়ালিটির, এত ভালো হানিনাটস যে রাতে বেলা এক চামচ খেয়ে তারপরে আমি প্রচুর কাজ করতে পারি, ঠিক আছে, সারা রাত আমি ঘুমাই না, সারা রাত আমি কাজ করি, বই পড়ি আর কি, ঠিক আছে। কি হানি নাটস অনেক এনার্জি দেয় না? যে বিসিএস এর জন্য খুব ভালো, দুই চামচ হানি নাটস খায়া মনে করেন ফিরোজ ভাই সারা রাত বই পড়ে, সে ওটা কমেন্ট করলো কোথায়? ওই পেজের ভিতরে যেখান থেকে কিনছে।
ওইটা দেখলো কে? আলামিন ভাই দেখলো। আলামিন ভাই বললো, আচ্ছা 9 মার্চ তো আমাদের বিসিএস পরীক্ষা প্রিলি, আমি এখন কি করব? আচ্ছা, এত সুন্দর রিভিউ যেহেতু দিছে, তাহলে আমিও কিনে নেই। তাহলে দেখেন, ভোক্তা থেকে ভোক্তার ভিতরেও কিন্তু একটা কে সম্পর্ক চলে আসতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে ই কমার্সের প্রকারভেদ। মনে থাকবে, মনে থাকবে। এবং যাদের বিসিএস সামনে, ইউ ক্যান ট্রাই হানি নাটস। আমি কিন্তু এটা দুষ্টামি করে বা মজা করে বলি নাই। খুবই এনার্জেটিক একটা জিনিস। আপনার হানি নাটস কেনার দরকার নাই পেজ থেকে। আপনি যে কোনো দোকানে যাবেন, আপনি কাজু বাদাম কিনবেন, আপনি আমন্ড বাদাম যদি চান কিনবেন। আপনি কিন্তু যেটা কথা সেটা হচ্ছে গ্যাস হয়, খোসা সহ বাদাম খেলে গ্যাস হয়। তা আপনি আমন্ড বাদাম কিনলে খোসাটা আম্মুরে দিয়া বা যদি ওয়াইফ থাকে তাকে দিয়ে অথবা কাজের লোক দিয়ে ফেলে নিবেন। চীনা বাদামেরও কখনো খোসা সহ খাবেন না, গ্যাস হয়। ঠিক আছে, খোসা ছাড়া খাইলে বাদামে কোনো সমস্যা নেই। এবং ওটা মধু দিয়ে মিশিয়ে খাবেন, প্রচুর এনার্জি, এবং রাতের বেলা আসলেই অনেক রাত জায়গা পড়তে পারবেন। ঠিক আছে, কারণ কি বলেন তো, হানি খাইলে যে সুবিধাটা হয়, হানির ভিতরে গ্লুকোজ যেটা থাকে, আমাদের ব্রেইনের একমাত্র খাবারই হচ্ছে গ্লুকোজ। সো খুবই ভালো, আপনাকে একদম ইনস্ট্যান্ট এনার্জি দিবে। এবং বাদাম কিন্তু আমাদের স্মরণ শক্তির জন্য খুব ভালো। ঠিক আছে, আপনার নিউরন পড়ছেন, নিউরনের ভিতরে মায়ালিন শীট থাকে, হ্যাঁ? তো বাদামের ভিতরে যে ম্যাটেরিয়ালস থাকে, ওটা ওই মায়ালিন শীট তৈরির জন্য খুব ভালো কাজ করে, গ্রে ম্যাটার তৈরির জন্য খুব ভালো কাজ করে। মায়ালিন শীত তৈরির কাজ করে, গ্রে ম্যাটার তৈরির জন্য খুব ভালো কাজ করে। ঠিক আছে, নিউরো ট্রান্সমিটার নিঃসরণে সাহায্য করে। সেই জন্য মজার ছলে বললেও ব্যাপারটা ভালো। আপনারা বাদাম আর হচ্ছে মধু খাওয়ার চেষ্টা করেন, দেখবেন যে এনার্জি নিয়ে পড়তে পারবেন, ঘুম আসবে না। ওকে। আপনি যখন খুশি তখন খাইতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবারে হচ্ছে বললাম বিভিন্ন বড় ধরনের ই কমার্স সাইট, বললাম না আমরা পড়তে হবে। ঠিক আছে, অ্যামাজন তো আমরা সবাই জানি। কতটুকু পড়বেন? বেশি না। বিশ্বের সব থেকে বড় ই কমার্স সাইট হচ্ছে অ্যামাজন ডট ডট কম, তাই না? সব দেশেই কিন্তু আছে অ্যামাজন ডট কম। ঠিক আছে, বিশ্বের সব থেকে বড় ই কমার্স সাইট। ঠিক আছে, ম্যাক্সিমামই দেখবেন যে ইউএসএ তে। হ্যাঁ, এটা একটু দেখবেন, সদর দপ্তর ইউএস এর ওয়াশিংটনে, সিয়াটলে অবস্থিত। ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট। সালটা একটু দেখতে পারেন, 1994 সালে ই হয়। এবং জেফ বেজোস, হ্যাঁ, জেফ বেজোস হচ্ছে অ্যামাজন ডট কম এর মালিক বা হচ্ছে ফাউন্ডার আর কি। এতটুকু, আর তেমন কিছু না। হুম, এই যে যে ব্যাপারটা, তাই না? এরা অনেক কিছু বিক্রি করতে থাকে, সিডি ভিডিও থেকে শুরু করে অর্নামেন্টস, খেলনা, খাবার, ড্রেস। হ্যাঁ, এগুলোই তো আপনারা জানেন। ইলেকট্রনিক যে আপনার অ্যাক্সেসরিজ আছে, ওগুলো, এগুলো কিন্তু ইউজ করে। ঠিক আছে, এগুলো তেমন কিছু লাগবে না পড়া। কিছু আন্তর্জাতিক শিপিং অফার করে থাকে। আর অ্যামাজনের প্রাক্তন নামটা পড়বেন, ক্যাডাব্রা বা ইনক। ঠিক আছে, আগে এটা ছিল ক্যাডাব্রা আর ইনক নামে। আলিবাবা ডট কম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু একটা মাল্টি ন্যাশনাল ই কমার্স সাইট। ঠিক আছে, এরা পাইকারি ইন্টারনেট প্রযুক্তি। এত কিছু লাগবে না, খালি সালটা পড়বে 1999। সব তো না, অ্যামাজন ডট কম কত? 1994। আলিবাবা ডট কম 1999 লাগবে। হুম, তার থেকে বেশি লাগবে যে আলিবাবা ডট কম, কে এটা আমরা সবাই জানি, জ্যাক মা, তাই না? আলিবাবা ডট কম যেটা আছে এটা প্রতিষ্ঠিত করে। ঠিক আছে, এর প্রধান নির্বাহী বা ফাউন্ডার্স হচ্ছে জ্যাক মা। ঠিক আছে, ওকে। আরব্য রজনীর আলিবাবা চরিত্র থেকে নামকরণ করা হয়েছে। ঠিক আছে, আলিবাবা থেকেই কিন্তু এটা নামকরণ করা হয়েছে। আর তেমন কিছু লাগবে না আলিবাবা থেকে। ওয়েলএক্স ডট কম দরকার নেই, এটা জাস্ট যদি আপনাদের ইচ্ছা করে একবার রিডিং পড়তে পড়বেন, খুব একটা দরকার নেই। দারাজ ডট কম এটা দেখতে পারেন। এটা কিন্তু চীনা মালিকানাধীন অনলাইন মার্কেট প্লেস। হ্যাঁ, আপনারা অনেকেই দারাজ যেহেতু বাংলাদেশি ইউজ করেন, একবার একটা পরীক্ষা আসছিল, সবাই মিলে বাংলাদেশ লিখে দিছে। হ্যাঁ হ্যাঁ, এটারই আন্ডারে অ্যামাজন প্রাইম। বাংলাদেশেও এই কার্যক্রম চালু আছে। ঠিক আছে, তাহলে আলিবাবার দারাজ দুইটা কি চীনা কোম্পানি। ঠিক আছে, হ্যাঁ। আর দারাজটা কিন্তু আলিবাবার যে কোম্পানি, ওরা কিনে নেয়। তো যাই হোক, আপনাদের শুধু দেশটা আসে, এটা ভুল করেন। চায়না, এটারই তারিখ পড়া দরকার নেই যে কত সালে এটা, এত দরকার নেই, সব লাগবে না। রকমারি ডট কম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে রকমারি ডট কম, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ,
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 2012 সালে, এটা একটু দেখবেন। হ্যাঁ, শুরুতে বই পাওয়া গেল, এখন কিন্তু অনেক কিছু, আমরা ওর নাম কি, স্পোর্টস যে অ্যাক্সেসরিজ আছে এগুলো কিন্তু পাওয়া যায়, ঘড়ি ঠড়ি, এগুলো ইলেকট্রনিক কিছু এক্সারসাইজ, তাই না? এগুলো যে মাহমুদুল হাসান সোহাগ, একটু দেখতে পারেন, আমরা সবাই জানি যে আমাদের, ঠিক আছে। হুম, দেখতে পারেন 2012 সাল থেকে শুরু হয়। ফুড পান্ডা, আসার মতো কোশ্চেন, কারণ সবাই ইউজ করি, তাই না? আসার মতো কোশ্চেন। এর প্রধান সদর দপ্তরটা জার্মানির বার্লিন শহর। হ্যাঁ, বাংলাদেশ প্রতিষ্ঠা করে নাই কিন্তু, ঠিক আছে, জার্মানির বার্লিন, এটা যেন মনে থাকে। সদর দপ্তরটা আর কি, হ্যাঁ, সদর দপ্তরটা শুধু শুধু পড়েন, এটা কিন্তু অনেক জায়গায় হচ্ছে এটাই করছে আর কি। হ্যাঁ, এটা ওই সদর দপ্তরটা এটা জার্মানির, ঠিক আছে। এখন আপনাদের পরীক্ষা হইতে হইতে আবার কেউ কিনে নেবে নাকি আমি জানি না, এখন পর্যন্ত এটা জার্মানির আছে, এটা মনে রাখেন, ফুটপাথটা আসতে পারে, সদর দপ্তরটা পড়েন, আর কিছু না। এক শপ, এটা রিডিং করবেন, দরকার নাই। হ্যাঁ, এটা, সরি, দরকার আছে, এটা কি বলতেছি, দরকার নাই। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, ভিতর থেকেই পড়াইতে হবে, একটু বলি। অ্যাক্সেস টু ইনফরমেশন বা A2I, এর উদ্যোগ হচ্ছে এক শপ, তো এটা তো লাগবেই, A2I কি, তাই না? A2I, অ্যাক্সেস টু ইনফরমেশন। হুম, কিন্তু বর্তমানে কিন্তু A2I মানে অ্যাক্সেস টু ইনফরমেশন না, একটু বলেন তো, A2I এর বর্তমান মিনিং মিনিং কি, পরীক্ষা কিন্তু আসে। অ্যাসপায়ার্স ফর ইনোভেশন, এটা যেন মনে থাকে। হ্যাঁ, এখন কিন্তু অ্যাসপায়ার্স ফর ইনোভেশন খুব ইম্পর্টেন্ট, কিন্তু A2I এর মিনিং কিন্তু আসবে। অ্যাক্সেস টু ইনফরমেশন আগে ছিল, এখন কিন্তু ইনোভেশন নিয়ে এটা কাজ করে। A2I অ্যাসপায়ার্স ফর ইনোভেশন মানে ডিজিটালাইজেশনে, ডিজিটালাইজেশন সহ সব জায়গায় ইনোভেশনটা দেখতে চায়। ইনোভেশনটা খুব ইম্পর্টেন্ট, অ্যাসপায়ার্স ফর ইনোভেশন। তো যাই হোক, আগে যখন A2I মানে অ্যাক্সেস টু ইনফরমেশন ছিল, ওইটার উদ্যোগে একশপ তৈরি হয়েছিল আর কি, সহজে, কারণ হচ্ছে বাংলাদেশ ডিজিটালাইজেশন সময় অনেকগুলো প্ল্যাটফর্ম আসলে হাতে নেওয়া হয়, তো ওইটার একটা A2I এর ইসে, যে বিভিন্ন ধরনের করা যাবে আর কি, ঠিক আছে, একশপে 10 লাখের বেশি পণ্য থাকবে। এই যে দেখেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে একশপের মাধ্যমে পণ্য আয় ক্রয় করা যাবে, ঠিক আছে, স্বল্প পরিসরে চালু আছে, খুব যে চালু আছে সেটা না। হুম, ইমেইল, হ্যাঁ, ইমেইল আবিষ্কার করে হচ্ছে টমলিসন, এটা পরীক্ষায় আসে, ইমেইল হচ্ছে টমলিসন আবিষ্কার করে, ঠিক আছে। দেখি তো মনে আছে নাকি আপনাদের, ইমেইল চালু করার জন্য বা চালানোর জন্য নিচের কোন প্রোটোকলটা দরকার, চারটা অপশন দিব, চারটা অপশন দিব। HTTP, HTML, HTML, SMTP। ভেরি গুড, ভেরি গুড। HTML কেন হবে? হ্যাঁ, এটার উত্তর হবে SMTP। SMTP এর ফুল মিনিং কি? সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে ইমেইলে যে প্রোটোকলটা ইউজ করা হবে, আপনি নামটা চারটা মুখস্থ করলেই তো হয়, মানে চারটাই। HTTP কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTML কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না? আর ইন্টারনেট প্রোটোকল তো সবগুলোর জন্য, এগুলোর ভিতরে SMTP মানে কি? SMTP মানে হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। ও প্রোটোকল কি, কেন এই ক্লাস আপনাদের নেওয়া হয়েছে না? ইন্টারনেট প্রোটোকল বা আইপি, তাই না? এই প্রত্যেকটা দেশে যে এই যে ইন্টারনেট চলে, এগুলো তো একটা প্রোটোকল মেনে চলে, একটা আইন বা একটা রুলস মেনে চলে। তো এই প্রোটোকল বা রুলস ছাড়া ইন্টারনেট কিন্তু চলতে পারে না। তো ইন্টারনেট চলে সাধারণত সব থেকে পপুলার
ইন্টারনেট প্রোটোকল হচ্ছে আইপি, এবং আইপিপির ভিতরে IPv4, এটা কিন্তু সব থেকে পপুলার ইন্টারনেট প্রোটোকল, তাই না? দুইটা ইন্টারনেট প্রোটোকল আছে আমরা জানি, একটা হচ্ছে IPv4, একটা IPv6। তো সব থেকে পপুলার কিন্তু মোস্ট পপুলার ইন্টারনেট প্রোটোকল মানে কি, এই ইন্টারনেট চলার বা ইন্টারনেট মানে ডেটা ট্রান্সফারের সব থেকে ইম্পর্টেন্ট মানে সব থেকে পপুলার ইন্টারনেট প্রোটোকল হচ্ছে IPv4 না, এই IPv4 সব থেকে পপুলার IPv6 এর থেকে, ঠিক আছে? এটা তো আপনাদের পড়ানো হয়েছে। তো ওর ভিতরে মেইল ট্রান্সফারের একটা প্রোটোকল আছে, ওটার নাম হচ্ছে SMTP। হ্যাঁ, সিম্পল মেইল ট্রান্সফার, তো আজকের পড়ানোর কথা না, আগের দিনের পড়ানোর কথা। হ্যাঁ, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে SMTP। হ্যাঁ, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, যেটা হচ্ছে ইমেল ট্রান্সফারের জন্য। এবার বলেন ইমেল গ্রহণের জন্য কোনটা দরকার? পুশ, পুল, পপ, SMTP? ইমেল গ্রহণের জন্য কোনটা দরকার? ভেরি গুড, গ্রহণের জন্য পপ না। আপনার ইমেইলের জন্য প্রোটোকল, ডেটা ট্রান্সফারের জন্য SMTP, কিন্তু ইমেল গ্রহণের জন্য সবসময় কিন্তু পপ লাগে, তাই না? আবার পপের ভিতরে সব থেকে পপুলার হচ্ছে POP3, এটা যেন মনে থাকে, ঠিক আছে? এটা আগের দিনের পরে আমি একটু রিক্যাপিচুলেট করলাম যাতে আইডিয়াটা থাকে আর কি। হ্যাঁ, ওকে। তাহলে ইমেল দেখি। ইমেলের ঠিকানা এই যে দেখুন, সলিউশন জন ইমেল। হ্যাঁ, দ্বিতীয় ভাগটা হচ্ছে ডোমেনের নেম, @, প্রথমটা হচ্ছে ইউজার নেম। 1972 সালে সর্বপ্রথম এই @, চিহ্নটা ব্যবহার করা। হ্যাঁ, এখন দেখেন এই যে এখানে লেখা আছে ইমেল সার্ভার, মেইল সার্ভারে পপ বা SMTP ব্যবহার করা হয়, তাই না? মেইল সার্ভারে পপ বা SMTP, পপ এটা ব্যবহার করা হয়। সিম্পল বললাম না, মেইল সার্ভার যেটা থাকে। আর ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় আমি বললাম সাধারণত পপ ইউজ করা হয়, কারণ পপ মানে কি, গ্রহণ, তাই না? তাহলে সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল যেটা ইনকামিং মেইল গ্রহণ করার জন্য, এটা যেটা। আর SMTP হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ইমেইলের জন্য এক একটা প্রোটোকল আর কি। ঠিক আছে, মেইল সার্ভারে পপ বা এমএ বা SMTP প্রোটোকল ব্যবহার, SMTP টা হচ্ছে প্রেফারেবল, এটা থাকলে সবসময় প্রেফার দিবেন যে ডেটা ট্রান্সফার বা ইমেইলের জন্য সাধারণত কোনটা ব্যবহার করা হয়, SMTP। আর যদি বলে মেইল গ্রহণ করার জন্য, গ্রহণ করার জন্য কিন্তু পপ অলওয়েজ, কারণ পপ কথাটার মানেই হচ্ছে গ্রহণ, মানে পুল টাইপ আর কি। হ্যাঁ, পুল বলা হয় না এখানে, বলে পপ মানে গ্রহণ, ঠিক আছে? আর পপ গুলোর ভিতর সব থেকে জনপ্রিয় হচ্ছে POP3, এগুলো তো আসে। ফ্যাক্স, হ্যাঁ, এটা হচ্ছে ইংরেজ ফ্যাক্সিমিলি শব্দের সংক্ষেপ, ফ্যাক্স। ঠিক আছে, যা কোনো কাগজ বা দলিলের ছবি ডিজিটাল পদ্ধতি টেলিফোন তারের সহায়তায় দূরমুদ্রণে সম্ভব। এগুলো এখন আর ইউজ করা হয় না, আগের দিনে ইউজ করা হতো, তাই না? ফ্যাক্স করা হতো। টেলিফোনে যেমন শব্দ প্রেরণ করা হয়, ফ্যাক্সের মাধ্যমে ইলেকট্রনিক ছবি প্রেরণ করা হয়, ওদিকে যে হচ্ছে এটা মুদ্রণ হয়, এদিক থেকে মুদ্রণ করে ওদিকে সেটা অন্য সাইডে যে ফ্যাক্স মেশিন থাকে ওখান থেকে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, টেলেক্স টেলিগ্রাম ব্যবহার প্রায় বন্ধ হয়ে যায়। ঠিক আছে, ফ্যাক্স, টেলেক্স, টেলিগ্রাম এগুলো কিন্তু এখন আর নাই। আছে কোথাও? জাদুঘরে থাকতে পারে, তাই না? এগুলো কিন্তু একদম বন্ধ হয়ে যায়। হ্যাঁ, 1999, আমি 2003 সালেও ফ্যাক্স দেখছিলাম, আমার মনে আছে। আমার মামা হচ্ছে তখন একবার আহ ওইটা আমার মনে আছে আর কি, আমাদের ওই মামা বাড়ি যে উপজেলায়, ওই উপজেলায় হচ্ছে একটা তথ্য পাঠানোর জন্য ঢাকা থেকে ফ্যাক্স করছিল আর কি। ওই দিন আমি ফ্যাক্স 2003 তখন আমি অনেক ছোট ছিলাম, 2003 সালের আগে। ঠিক আছে, এই টেলিগ্রাম আর ওই টেলিগ্রামে এক না, সিয়াম, মাইল লাগাই দিব, ঠিক আছে? বলতেছে টেলিগ্রাম এখন মোবাইল ইউজ করে, এই টেলিগ্রাম হচ্ছে দূরমুদ্রণ, তাই না? টেলেক্স হচ্ছে টেলিপ্রিন্টার, যেটার ভিতরে টাইপরাইটার থাকে, ওই যে ই করলে মানে ফ্যাক্সের মতোই অনেক। ঠিক আছে, টেলেক্সে হচ্ছে টাইপরাইটারে টাইপ করতে হয়, আর ফ্যাক্সে হচ্ছে যে শুধুমাত্র টাইপরাইটার না, অনেক কিছু পাঠানো যায়, যেমন এদিক থেকে ছবি করলে ওই সাইডে ছবি চলে যায়। হুম, যেমন ফ্যাক্স আর টেলেক্স দুইটা কাছাকাছি, টেলেক্স টেলিগ্রাম এই দুইটা আসলে কাছাকাছি। হ্যাঁ, টেলিগ্রাম ছিল অনেক আগে,
টেলিগ্রাম ছিল হচ্ছে অনেক আগে, ওই যে সেই লর্ড ডালহৌসির আমলে টেলিগ্রাম ছিল। পরে আস্তে আস্তে ওই যে 2003 সালে যেটা পাঠাইতো টাইপরাইটার, এদিকে টাইপ করে ওদিকে যেত হচ্ছে টেলেক্স। হ্যাঁ, তারপরে আমার মামাকে দেখতাম যে ফ্যাক্স পাঠাচ্ছে, এদিক থেকে চিঠি করে পাঠাচ্ছে, ওদিকে চিঠি হয়ে ফটোকপির মতো বের হচ্ছে, ওটা হচ্ছে ফ্যাক্স। ঠিক আছে, এখন আসলে এগুলো এখন আর ওরকম নাই, ফ্যাক্স টেলেক্স। ওকে, একটা পোল নিয়ে নেই, একটা পোল পারবেন। ইনকামিং মেইল গ্রহণ করার জন্য, এটা কিন্তু একটু দেখেন, হ্যাঁ, ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল কোনটা? ইনকামিং মেইল বলছি কিন্তু, গ্রহণ করা, হ্যাঁ, আপনারা কিন্তু ভুল করেন, এই জন্য এটা কিন্তু ক্লিয়ার করলাম। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। আমি দেখতেছি যে 88% সঠিক উত্তর দিয়েছেন, তাই না? শোনেন, মেইলে ডেটা ট্রান্সফার করার জন্য হচ্ছে, যদি বলে যে মেইলের জন্য বা মেইল সার্ভারের প্রোটোকল কি, এখানে কোনো গ্রহণ ট্রহণ না থাকলো তখন এসএমটিপি। কিন্তু এখানে বলছে ইনকামিং মেইল, মেইল গ্রহণ করার জন্য কিন্তু সবসময় পপ। আবার পপের থেকে বেশি জনপ্রিয় হচ্ছে পপ 3। আর যখন গ্রহণ কথাটা না থাকবে তখন হচ্ছে এসএমটিপি। ঠিক আছে, এটা কিন্তু ভুল করে। এবারে আমরা কয়েকটা প্রতিষ্ঠান পড়বো। ফেসবুক 2004 সালে প্রতিষ্ঠিত হয়, খুবই ইম্পর্টেন্ট। সদর দপ্তরটা লাগবে ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। হ্যাঁ, ফেসবুকের কিন্তু অনেক সহায়ক প্রতিষ্ঠান আছে এবং ফেসবুকের সাথে, তাই না, মেটা হিসেবে অনেক আছে আমরা জানি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অকালাস আছে একটু জানেন, মেসেঞ্জার। মেসেঞ্জারও কিন্তু কি ইসের সাথে না, ফেসবুকের সাথে না, সহায়ক প্রতিষ্ঠান এখন কিন্তু একসাথে। তারপর থ্রেডও মনে হয় এদের সাথে, ফেসবুকের সাথে। মানে ফেসবুক আপনি খুললে পরে আস্তে ফেসবুকের সেটিং এ গেলে দেখবেন নিচে নাম লেখা থাকে। হ্যাঁ, এগুলো কিন্তু সব ফেসবুকের সাথে। প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জাকারবার্গ, আমরা জানি। হ্যাঁ, পূর্বসূরি সাইট ফ্রেশ ম্যাচ দরকার নাই, আপনি হচ্ছে ম্যানলো পার্কে হচ্ছে এটা, ফেসবুক এত চালান। হুম, ঠিক আছে, ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। টুইটার, টুইটারটা একটু দেখতে পারেন, টুইটারে অনেকে ব্লক টক করে, তো এটা আপনারা পড়তে পারেন। হ্যাঁ, এটাও ক্যালিফোর্নিয়া, কিন্তু ম্যানলো পার্কের এটা হচ্ছে সান ফ্রান্সিসকোতে, 2006 সালে চালু হয়। টুইট মানে কি? পাখির ডাক। তার মানে কি, এর ভিতরে খুদে বার্তা, 280 অক্ষরের খুদে বার্তা আপনি প্রেরণ করতে পারবেন। তো খুদে বার্তা মানে কি? টুইটারকে বলা হয় ইন্টারনেটের এসএমএস, কারণ টুইট বাচ্চা পাখি। হ্যাঁ, শর্ট মেসেজ সার্ভিস, এসএমএস মানে কি, শর্ট মেসেজ সার্ভিস, যেটা টুইটার করে। ঠিক আছে, এটা যেন মনে থাকে। সেইটাই তো বললাম, এই জন্যই আমাদের হচ্ছে সদর দপ্তর কিছু লাগবে, বললাম না, এই জন্যই সদর দপ্তর গুলো ইম্পর্টেন্ট। সান ফ্রান্সিসকো, ম্যানলো পার্ক, কিছু কিছু সদর দপ্তর লাগবে। ঠিক আছে, এই তথ্যগুলো। ইনস্টাগ্রাম 2010 সালে। হ্যাঁ, এটাও দেখেন ওই ফেসবুকের যেখানে, মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। লিঙ্কডইন দেখতে পারেন, মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া। এটা ওই বাইরে যারা পড়তে টড়তে চান, আমরা জানি লিঙ্কডইনের করা লাগে। হ্যাঁ, ইলন মাস্ক কিনে নিছে, এই জন্য আমি কিন্তু এখানে দেই নাই। দেখেন, আমি কিন্তু এই জন্য প্রতিষ্ঠাতাটা আপনাদের পড়াই নেই, এখানে লেখা আছে। হ্যাঁ, টুইটার আমরা জানি ইলন মাস্ক কিনে নিছে, কিন্তু এই জন্য কিন্তু আমি এখানে ওটা দাগাই নাই, কারণ এটা দরকার নাই। ঠিক আছে, ওটা আপনারা সাম্প্রতিকে পাবেন। লিঙ্কডইন এর রিডিং করবেন, হ্যাঁ, খুব বেশি ইম্পর্টেন্ট না। ক্যালিফোর্নিয়া, মাউন্টেন ভিউ খুব বেশি, মানে যেটা যেটা বললাম। ফেসবুক, কারণ যারা কোশ্চেন করতে যায়, ফেসবুক আপনি যদি না জানেন, এটা কিন্তু আসলে কি, অপরাধ। হ্যাঁ, ফেসবুকটা বেশি পড়বেন, টুইটার আসে, ইনস্টাগ্রামও খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো যারা কোশ্চেন করবে তারা জানে। মিট মি, টেলিগ্রাম, এগুলো রিডিং জাস্ট, কারণ এত পড়ে কিন্তু মনে রাখা যায় না। ঠিক আছে, টেলিগ্রামটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এই টেলিগ্রামের জিনিস হচ্ছে এটা সুরক্ষা ফিচার, তাই না, ভাইরাস টাইরাস লাগে না, আপনার হচ্ছে খুব সুরক্ষার সাথে আপনার কাজ করতে পারেন, যা খুশি ডাউনলোড করতে পারেন টেলিগ্রাম দিয়ে, তাই না, সিনেমা টিনেমা, হ্যাঁ, ভিডিও টিডিও সব ডাউনলোড করা যায় আর কি।
এটা হচ্ছে লন্ডনে অবশ্যই। টেলিগ্রামটা এই যে যারা বললেন, টামব্লার এটা রিডিং করবেন, ওগুলো দরকার নাই অতটা। ক্লাসমেটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জুম ক্লাউড মিটিং, তাই না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চালু হয় কত 2012 সালে। আপনারা কি অনেকেই ভুল করেন। রিসেন্টলি কবে যেন কোশ্চেন আসছে কি একটা সরকারি পরীক্ষায়, পোলাপান সব হচ্ছে কোভিড 19 2019 সালে ডিসেম্বরে কোভিড হলো, অনলাইনে সবাই জুম মিটিং করছে, সুন্দর মত দিয়েছে 2020 সালে চালু হয়। না, এর আগেও তো এটা চালু ছিল। স্যান জোসে ক্যালিফোর্নিয়া, ইউএস। এরিক ইউয়ান বা এরিক জুয়ান হচ্ছে কে বর্তমান সময়ের ভিডিও কনফারেন্সিং এর সব থেকে জনপ্রিয় সফটওয়্যার, এরিক জুয়ান করছে 2012 সালে করছে। পিন্টারেস্ট রিডিং পড়বেন, না পড়লেও হবে। যেগুলো রিডিং বলবো এখানে আপনারা না পড়লেও হবে, সমস্যা নেই। ঠিক আছে। গুগল প্লাসের ব্যাপারটা অতটা দরকার নেই, সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস খুব বেশি মানুষ ইউজ করে না। ইউটিউব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট। ঠিক আছে। জর্জ হার্লি, স্টিভ চেইন, জাওয়েদ করিম, 2005 সাল। ওকে, এজন্য মনে থাকে। গুগলের অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, এটা দরকার নেই। ক্যালিফোর্নিয়া, স্যান ব্রুনো, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত, ইউএস ভিত্তিক একটা প্রতিষ্ঠান। এবং এই সালগুলো কিন্তু লাগবে, 2005 সাল। স্লোগানগুলো ফেসবুকের দেখবেন বি কানেক্টেড, মুভ ফাস্ট অ্যান্ড ব্রেক থিংস। ইউটিউবের ব্রডকাস্ট ইউরসেলফ, দুইটাই আসে। হ্যাঁ, আর যারা টিকটক পছন্দ করেন তারা এগুলো পড়তে পারেন, রিয়েল পিপল রিয়েল ভিডিওস, তাই না? টিকটক মনে রাখা কিন্তু ইজি। হ্যাঁ, এটার জন্য আমি আর দাগাচ্ছি না। টিকটকে তো সবাই রিয়েল ভিডিওই দেয়। রিয়েল পিপল রিয়েল ভিডিওস, মেক এভরি সেকেন্ড কানেক্ট, তাই না? টিকটকে যারা থাকে এভরি সেকেন্ড কানেকশনেই থাকে, বের হয় না, আর আজীবন টিকটকেই থাকে তারা। ঠিক আছে। ইনস্টাগ্রাম মনে রাখবেন, ক্যাপচার এন্ড শেয়ার দ্য ওয়ার্ল্ডস মোমেন্ট, তাই না? ইনস্টাগ্রামে সাধারণত কি একটু পশ মানুষজন চালান, তাই না? যারা একটু অ্যাস্থেটিক ছবি তুলতে পছন্দ করেন, বা একটু গেলেন, হ্যাঁ, যে আপনার মনে হইলো যে আপনি দেখতে যেমনই হন সমস্যা নাই, হ্যাঁ, আপনি যেভাবেই থাকেন সেটা সমস্যা নাই, প্রকৃতিটাও যেমন থাকুক সেটাও সমস্যা নাই। আপনার ফোনটা যদি ফাটাফাটি থাকে, আপনি কিন্তু একটা অনেক এফেক্ট এফেক্ট দিয়ে, ইনস্টারও আলাদা এফেক্ট এফেক্ট দিয়ে একদম ক্যাপচার করে শেয়ার দ্য ওয়ার্ল্ডস মোমেন্ট করেন, তাই না? ইনস্টাতে কিন্তু ওই কাজেই করি। শুধু আপনারা, বড় বড় যারা সেলিব্রিটি আছে তারাও বলে একটা ইনস্টাতে ছবি তোলার আগে ওদের নাকি এমপ্লয়েস আছে, ওদেরকে দিয়ে ওই ছবি ওরা হচ্ছে ই করায়, ঘষা মাজা করায়, তারপরে দেয়। এটা হচ্ছে একদিন রিসেন্ট কে যেন বলতেছিল, আহ হ্যালি বেরি, হ্যালি হ্যালি বেরি না পেনেলোপে ক্রুজ, রিসেন্ট একটা দেখতেছিলাম, ওটাতে তারা বলছে যে ইনস্টাগ্রামে আমাদের ছবি আর নর্মাল মানুষের ছবি দিয়ে চিন্তা করার দরকার নাই। কারণ ওদের, ওর নাম কি, এমপ্লয়িজ থাকে অনেক টাকা দিয়ে, হ্যাঁ, যারা শুধু ইনস্টাগ্রামে ছবির জন্যই হচ্ছে বরাদ। ওকে, তাই আপনারটা আমারটা কিন্তু সেম হবে না। তো যাই হোক, ক্যাপচার যেহেতু ছবি দেন, মনে রাখবেন ক্যাপচার এন্ড শেয়ার দ্য ওয়ার্ল্ডস মোমেন্ট, রিয়েল পিপল রিয়েল ভিডিওস। হ্যাঁ, ইউটিউব ব্রডকাস্ট ইউরসেলফ, ফেসবুক বি কানেক্টেড, মুভ ফাস্ট এন্ড ব্রেক থিংস। ঠিক আছে, বাকিগুলো অতটা দরকার নেই। আইবিএম, এই লাইনটা খুব আসে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান। ঠিক আছে। সদর দপ্তরটা একটু পড়তে পারেন, আরমন্ড, নিউ ইয়র্ক, ইউএসএ। প্রতিষ্ঠাতা দরকার নেই। আইবিএম কে বলা হয় বিগ ব্লু। হ্যাঁ, এরা হচ্ছে কম্পিউটারের হার্ড ডিস্ক গুলো ম্যাক্সিমাম নির্মাণ করে। এছাড়া সফটওয়্যার, না, মেইনলি হচ্ছে হার্ড ডিস্ক গুলো, যেমন এটিএম, হার্ড ডিস্ক, ফ্লপ ডিস্ক, ডাইনামিক র্যাম, এগুলো ইউজ করে। ঠিক আছে, খুব দরকার নেই। বড় প্রতিষ্ঠান হচ্ছে আমেরিকা ভিত্তিক আর কি। সদর দপ্তরটা পড়বেন। মাইক্রোসফট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি। বিলকিস আপা এটাই তাই না, একটা ট্রল ছিল না, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। হুম, হ্যাঁ, বিল গেটস আর হচ্ছে পল এইলেন। হ্যাঁ, রেডমন্ড, ওয়াশিংটন, ইউএসএ। ঠিক আছে। মাইক্রোসফট কম্পিউটারের এটা কিন্তু মূলত কি মাইক্রোসফট সফটওয়্যার, কিন্তু এরা কিন্তু ইদানিং হার্ডওয়্যারও
নির্মাণ করে। যেমন ওদের একটা মাইক্রোসফট মাউস আছে, এটা কিন্তু ওদের হার্ডওয়্যার, তার ওরা কিন্তু শুধু সফটওয়্যার ইউজ করে না, এটা কিন্তু পরীক্ষায় আসছিল যে মাইক্রোসফট কি নির্মাণ করে, সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার উভয়। উত্তর কিন্তু হবে উভয়। হ্যাঁ, মাইক্রোসফট দেখো তো, ওরা কিন্তু মাইক্রোসফট মাউস ইউজ করতে মানে নির্মাণ করতেছে। ঠিক আছে। মাইক্রোসফটের যে সার্চ ইঞ্জিন ওটার নাম হচ্ছে বিং। হ্যাঁ, মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন কিন্তু বিং। এই জন্য আপনারা গুগলের ভিতর গুগল সার্চ ইঞ্জিন তো যান, কিন্তু দেখবেন উপরে কিন্তু অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, ask.com, বিং, থিং, অনেক, ওগুলো অথবা ইউজ করা হয় না। কিন্তু বিংটা কিন্তু মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের নাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনি পাবেন। ঠিক আছে, গুগল ক্রোমে উপরে কোনায় পাবেন আপনি। এদের পণ্য সমূহ কি কি? মাইক্রোসফট উইন্ডোজ, মাইক্রোসফট অফিস, তাই না? স্কাইপে কিন্তু মাইক্রোসফটের একটা পণ্য। ঠিক আছে, মাইক্রোসফট মোবাইল আছে। গুগল, হ্যাঁ, গুগল ইনকর্পোরেটেড একটা বহুজাতিক মাল্টিন্যাশনাল বা একটা, ঠিক আছে, ইন্টারনেট আর সফটওয়্যার কোম্পানি। ঠিক আছে, বিশেষভাবে গুগল সার্চ ইঞ্জিন। ঠিক আছে, গুগলের সব থেকে বড় সেবা কি? আপনার মাইক্রোসফটের কিন্তু ইউজ করেন না, আমরা সবাই গুগল সার্চ ইঞ্জিন ইউজ করি, তাই না? এটা কিন্তু ওদের একটা বড় সেবা। এছাড়া অনলাইন বিজ্ঞাপন সেবা, তাই না? এই অনলাইন বিজ্ঞাপন সেবা নিয়ে কিন্তু এই যে ফ্রিল্যান্সাররা কাজ করে, ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে, শুরুতে গুগলের নাম ছিল হচ্ছে ব্যাকরাম। হ্যাঁ, গুগলের অপ্রাতিষ্ঠানিক মূলমন্ত্র ডোন্ট বি এভিল, এটা দরকার নাই, মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়া, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মূলত কিন্তু সার্চ। আর দেখেন গুগলে কি, মেইলটা খুব ইম্পর্টেন্ট। বিজ্ঞাপন ক্লাউড, আপনি গুগল খুললেই দেখবেন যে বিজ্ঞাপন চলে আসে। হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সার্চ মেইনলি হচ্ছে এদের সব থেকে বেশি হচ্ছে সার্চ ইঞ্জিন, অনলাইন বিজ্ঞাপন সেবা। ওরাকল, ওরাকল আমরা সবাই জানি এটা হচ্ছে একটা ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার, কিন্তু ওই ওরাকল আর এই ওরাকল কিন্তু সেম না। হ্যাঁ, ওরাকল কি একটা ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার না? আমরা পড়ছি ওরাকল, তারপরে মাই এসকিউএল, এগুলো হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার। খুব বারবার বারবার আশা করছেন যে ডেটাম্যান, কিন্তু ওরাকল কিন্তু একটা বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠানও। ঠিক আছে, সফটওয়্যারের বাইরে এরা কিন্তু বিভিন্ন টাইপের হার্ডওয়্যার সিস্টেম এবং কিছু সফটওয়্যারও তৈরি করে। ঠিক আছে, তার মানে ওরাকল কিন্তু ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ছাড়াও কিন্তু একটা কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার নির্মাণ নির্মাতা নির্মাণকারী প্রতিষ্ঠান আর কি। ঠিক আছে, এটা জাস্ট একটু রিডিং পড়েন, কারণ অতটা আসবে না। ইন্টেল, ভেরি 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 ইম্পর্টেন্ট। ইন্টেল আমরা জানি। ইন্টেল কি? আপনারা যারা কম্পিউটার ইউজ করেন, তাই না, কোর i3, ল্যাপটপ ইউজ করেন কোর i5, এগুলো লেখা থাকে না আপনার ল্যাপটপের উপর? কিন্তু যে ল্যাপটপ ইউজ করেন, এইচপি, এসুস, যেটা ইউজ করেন, উপরে দেখবেন স্টিকারে লেখা থাকে, ওটা নিচে দেখেন তো ইন্টেল থাকে। হ্যাঁ, ইন্টেল মূলত হচ্ছে মাইক্রো প্রসেসর, মানে সর্ববৃহৎ, বিশ্বের সব থেকে বেশি মাইক্রো প্রসেসর তৈরি করে। মাইক্রোসফট প্রসেসর কি? ভিএলএসআই না? ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড চিপ, তাই তো, সেমিকন্ডাক্টর চিপ, মানে হচ্ছে বিশ্বের বৃহৎ সেমিকন্ডাক্টর চিপ অথবা মাইক্রো প্রসেসর নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে কে? ইন্টেল। ওই যে কোর i3, কোর i5, এটি কি? কোর i7, এগুলো কি? এগুলো তো মাইক্রো প্রসেসরের ধাপ আর কি, তাই না? মাইক্রো প্রসেসরের একটা গ্রেড আর কি। হ্যাঁ? তাহলে দেখেন, এটি মাইক্রোপ্রসেসর x86 সিরিজের প্রস্তুতকারক। ঠিক আছে, এছাড়া ইন্টেল আরো কিছু কিছু ফ্ল্যাশ মেমোরি, তাই না? মূলত মাইক্রোপ্রসেসর, হ্যাঁ, চিপ যেহেতু, হ্যাঁ, মাইক্রোপ্রসেসর তৈরি করে। এছাড়া মাদারবোর্ডও এক ধরনের চিপ আমরা জানি, তাই না? মাদারবোর্ড তৈরি করে, তাই না? ব্লুটুথ চিপ সেট তৈরি করে, এগুলো তৈরি করে স্যান্টা ক্লেরা, ক্যালিফোর্নিয়া, ইউএসএ তে। গর্ডন ই মুর হচ্ছে প্রতিষ্ঠাতা। এই দুইটা লাগবে ইন্টেল, কারণ পরীক্ষায় আসছে। আপেল, হ্যাঁ, আপেল কি? বর্তমান সময় আলোচিত বহুজাতিক তথ্য প্রযুক্তি নির্মাণ প্রতিষ্ঠানের মধ্যে অ্যাপল হচ্ছে অন্যতম, তাই না? এটা তাহলে অ্যাপল যেহেতু এত ক্রেজ চলতেছে, আপনারা সরকারি চাকরি পাওয়ার পরে কিছু কিনেন আর কি কিনেন, সবাই অ্যাপেলের সেট আছে, আপনি দেখবেন। হ্যাঁ, 3 মাস 4 মাসের টাকা জমায় হলেও আপনি অ্যাপেলের সেট কিনবেন। আমি এটা দেখছি, সবাই ম্যাক্সিমাম একটা অ্যাপল কেনার প্রতি একটা টেন্ডেন্সি থাকে। সবারই থাকবে। লাগলে ভাত টাত খাবেন না, তাও বেতন জমায়
অ্যাপেল কিনবেন, এরকম আছে, মানে অ্যাপেলের প্রতি এত ক্রেজ। হ্যাঁ, কারণটা কি একটু বলি, সেটা হচ্ছে অ্যাপল যে ফোন, এটা আসলে অনেক ফাস্ট, আমি নিজে ইউজ করি। মানে খুব বেশি সার্ভিস যে আপনি পাবেন সেটা না, এবং অনেক কিছু যেমন এই সিনেমা টিনেমা আপনার মনে অ্যানিমেল ট্যানিমেল দেখে ফেলছেন তাই না, সিরিজ টিরিজ যেগুলো হয়, ইভেন নেটফ্লিক্সও এই অ্যাপলে ইউজ চালাইতে সমস্যা। হ্যাঁ, আমি কিন্তু অনেক ফাস্ট কাজ পছন্দ করি, এই জন্য আমি নেটফ্লিক্স যে একটা থেকে নিছি, আমি মাসে 1400 টাকা দিই শুধু নেটফ্লিক্সে আমারটাই চালানোর জন্য, কারণ ওরা হচ্ছে অনেক ফাস্ট সার্ভিস দেয়। কিন্তু তারপরে অ্যাপল ফোনে কিন্তু ঠিকঠাক দেখা যায় না, ওটা একটা অ্যান্ড্রয়েড আলাদা কিনতে হয়েছে, বুঝতে পারছেন? মানে অ্যাপলে কিন্তু অনেক প্রাইভেসি বা হচ্ছে অনেক সিকিউরিটির ব্যাপার স্যাপার থাকে। তারপরেও অ্যাপেল কেন, বিকজ অ্যাপেলের হচ্ছে ডিউরেবিলিটি অনেক ভালো। আমার ফোনটা 2 বছর হয়ে গেছে প্রায়, 2 বছর এখনো হয় নাই। 2022-এর এপ্রিলে কেনা ছিল 13 প্রো ম্যাক্স। 22 তার কত, 22 থেকে 23, 23 থেকে 24, এখন 2 বছর হয় নাই। তারপরেও কিন্তু ব্যাটারি হেলথ দেখলাম যে 93% আছে, প্লাস হাট থেকে এতবার পড়ছে এখন পর্যন্ত ভাঙে নাই। ঠিক আছে, তাই বলে আপনারা কিন্তু করবেন, ঠিক আছে, যত্ন সহকারে চালাবেন, ঠিক আছে, কোনো করা যাবে না। হ্যাঁ, ওকে। তো ওই দেখেন অ্যাপল এত জনপ্রিয়, so এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো প্রতিষ্ঠাতা আমরা জানি স্টিভ জবস, তাই না? এটা না জানলে আপনাদের আসার দরকার নেই, সবাই জানি আমরা স্টিভ জবস। যারা না জানেন জেনে নেন, খুবই দরকার, এটা জানা খুব দরকার। স্টিভ জবস হচ্ছে অ্যাপলের প্রতিষ্ঠাতা। স্টিভ ওজনায়েক আর হচ্ছে রোনাল্ড ওয়েন, এটা দেখেন। উদ্ভাবন কি আইফোন, ম্যাকবুক, তাই না? সফটওয়্যার আইওএস, আইপড, আইপ্যাড, অ্যাপল টিভি এস এক্স কি, আই ডোন্ট নো, আপনারা যদি জানেন জানেন, তাই না? আমি জানি না। ঠিক আছে, কুপারটিনো, ক্যালিফোর্নিয়া ইউএসএ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কুপারটিনোতে হচ্ছে অ্যাপলেরই। ঠিক আছে, অ্যাপল স্টোর থাকে তাই না, আপনাদের যেমন গুগল প্লে স্টোর থাকে, ওখানে অ্যাপল স্টোর থাকে। হ্যাঁ, আইবুক স্টোর থাকে, আই ক্লাউড থাকে, যেখানে আপনি আপনার ছবি টবি জমা রাখতে পারবেন। অ্যাপল মিউজিক থাকে, বাট অ্যাপল মিউজিকে আপনি যে গান পছন্দ করেন সব গান আপনি খুঁজে পাবেন না, খুব মেজাজ খারাপ হয় মিউজিক চালাইতে। ঠিক আছে, ওকে। ইয়াহু, হ্যাঁ, ইয়াহু হচ্ছে বৃহৎ ইন্টারনেট ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান। পূর্ণরূপটা কিন্তু লাগবে। হ্যাঁ, দেখেন, ওয়াই, ইয়েট অ্যানাদার হায়ারার্কিক্যালি অর্গানাইজড ওরাকল। মজা না? ইয়েট অ্যানাদার হায়ারার্কিক্যালি অর্গানাইজড ওরাকল। ঠিক আছে, একবার দেখবেন, অপশন দেখলেই পারবেন। এটাও ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটসে সান ভ্যালিতে, সানিভেল না কি যেন যে একটার নাম, জেরি ইয়াং, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জেরি ইয়াং আর ডেভিড ফিলো, জেরি ইয়াং ডেভিড ফিলো প্রতিষ্ঠাতা লাগবে। ইয়াহু কিন্তু দেখেন ওই যে গুগল সার্চ ইঞ্জিনের থেকে কিন্তু ইয়াহু সার্চ ইঞ্জিন কিন্তু অনেক বেশি পপুলার ছিল এক সময়। এখন গুগল ইউজ করি, কিন্তু আমরা কিন্তু ইয়াহু দিয়েও কিন্তু সার্চ করতাম ওয়ান্স আপন এ টাইম। ইয়াহু মেইল, এটাও খুব ইম্পর্টেন্ট। সার্চ ইঞ্জিন কিন্তু আমরা অনেকগুলো পড়লাম, দেখেন তো। মাইক্রোসফটের হচ্ছে বিং, গুগলের গুগল আছে, ইয়াহুরও কিন্তু সার্চ ইঞ্জিন আছে, বাংলাদেশেরও একটা সার্চ ইঞ্জিন আছে, পিপিলিকা। এবারে বলেন সার্চ ইঞ্জিনের জনক কে? টমলিসন, ডগলাস এঞ্জেলবার্ট, মার্কিন ট্রুপার, মিস্টার এমটাজ। টমলিসন, মার্টিন কুপার, ডগলাস এঞ্জেলবার্ট, এমটাজ। না না, সার্চ ইঞ্জিনের জনক কিন্তু মিস্টার এমটাজ। এমটাজ, এমটাজ, এটা কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, টমলিসন হচ্ছে ইমেইলের জনক, ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউর জনক হচ্ছে টিম বার্নার্স লি। এই কয়টার জনক সবসময় ঠোঁটস্থ থাকতে হবে, কারণ বারবার আসে, 10 জায়গায় পরীক্ষা দিলে 20 জায়গায় কমন পাবেন। ডাব্লিউ 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 ইমেইল, আর হচ্ছে কি আপনার কি যেন বললাম, সার্চ ইঞ্জিন, এবং প্যাচ লাগে, এই তিনটাতেই প্যাচ লাগে, এবং এই তিনটাই আসবে। ঠিক আছে, এটা মাইল লাগানো দরকার না, এটা কি আজকের পড়া? লিখে দেন একটু, দাঁড়াও, লিখে দিচ্ছি। ভালো তো, খাতার উপর লিখে রাখবেন, ঠিক আছে। টিম বার্নার্স লি, ইমেইল হচ্ছে টমলিসন, সার্চ ইঞ্জিন হচ্ছে এমটাচ।
হ্যাঁ, মোবাইল ফোন হচ্ছে মার্টিন কুপার। হুম। আর আরেকটা যে বলছিলাম, অ্যাঞ্জেল ডগলাস অ্যাঞ্জেলবার্ট, ওটা হচ্ছে মাউস। থাক, ওই দুটো এখন দরকার নেই, তাহলে প্যাঁচাই যাবে। এই তিনটায় যেহেতু প্যাচ লাগে বেশি আসে, এই তিনটায় আমি বললাম। এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। জাস্ট নামটা পড়লেই হবে, হ্যাঁ। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর কি। ওই ল্যাঙ্গুয়েজটাও প্রোটোকলের মাধ্যমে পাঠাইতে হয় আর কি। হাইপার টেক্সট মানে অনেক টেক্সট আপনি পাঠাইতে হবেন, হাইপার টেক্সট মার্ক করে পাঠাইতে পারবেন। বাংলা চিন্তা করেন, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মেটা, আসেন, হোয়াট ডু মিন বাই মেটা? মেটা প্ল্যাটফর্ম কি? মেটা মূলত গ্রিক শব্দ যার অর্থ গণ্ডির বাইরে। ফেসবুকের সাথে না? তাহলে ফেসবুকের কি? ফেসবুকেই তো ম্যানলো পার্কে না? এই ফেসবুক কোথায়? ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া। ফেসবুক কবে প্রতিষ্ঠিত হয়েছে? 2004 সালে। তাহলে মেটা কবে প্রতিষ্ঠিত হয়েছে? 2004 সালে। মনে থাকবে, মার্ক জাকারবার্গ। তাহলে ব্র্যান্ডস কি কি আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ওই যে লিখে আসছিলাম, হোয়াটসঅ্যাপ, অকালাস। আর পরের গুলো রিডিং করবেন, এগুলো আমিও জানি না, হ্যাঁ পড়বেন। এগুলো কোথায় আছে, কোন দেশে আছে, আই ডোন্ট নো। বাট এই কয়টা না জানলে হবে? এই চারটা তো জানি, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এরা একসাথে, তাই না? মেটার ম্যাপিলারি ওয়ার্ক প্লেস পোর্টাল ডিএম, হ্যাঁ রিডিং করবেন। স্পেস এক্স, সেটা মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক এবং উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান মিস্টার ইলন মাস্ক। ঠিক আছে, মহাকাশ প্রস্তুতকারক উৎক্ষেপণকারী ইলন মাস্ক, আমরা জানি। কি, এ চাঁদে যাইতে চায় না? না গেছিল, কয়েকদিন আগে না গেছিল সে না, চাঁদ ঘুরে আসছিল না? তারপর হচ্ছে ইলন মাস্ক কেন মাস্ক পরে না, এটা নিয়ে একটা ট্রল হলো। সরি, মঙ্গলে গেছিল, মার্সে গেছিল না? এই মার্সে গেছিল না ইসে গেছিল, এটা গত বছরের কাহিনী, আমি ভুলে গেছি, একটু বলেন তো। মার্স না ইসে, মুন, কোনটা গেছিল আমার মনে নাই। মার্সে গেছিল না? আচ্ছা যাই হোক, মার্সে গেছিল। তখন সে হচ্ছে মাস্ক পরে নাই, হ্যাঁ, কোভিড এর মধ্যে। তো পোলাপান সবাই ট্রল করছে যে হ্যাঁ, মাস্ক ছাড়া যায় মঙ্গল গ্রহে করোনা ছড়াই আসবে। হ্যাঁ, কো- এটা দেখছিলাম আর কি, হ্যাঁ। ওর মহাকাশ সিরিজের নাম হচ্ছে ড্রাগন, আর রকেট সিরিজের নাম হচ্ছে ফ্যালকন। এই গুগলের সদর দপ্তর কোথায়, মনে আছে? দেখি কয়জনের মনে আছে। ভেরি গুড, এটা মাউন্টেন ভিউ ছিল। ক্যালিফোর্নিয়া তো মনে আছে। ঠিক আছে, তাহলে কোনটা দেখেন, ক্যালিফোর্নিয়া যদি মনে থাকে তাহলে মেনলো পার্ক তো না, মানে মেলানো পার্ক না। ঠিক আছে, মনে থাকে যেন। সম্ভবত মাউন্টেন ভিউই, দাঁড়ান দেখি। মাউন্টেন ভিউই ছিল, হ্যাঁ। আপনার মনে রাখবেন কিন্তু, এগুলো কিন্তু আসে। ওকে, 88% সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। হুম। ভেরি গুড, হ্যাঁ, মাউন্টেন ভিউ। ঠিক আছে, কিছু সদর দপ্তর একটু কষ্ট করে মনে রাখতে হবে, যেগুলো ক্যালিফোর্নিয়া, গুগল, ফেসবুক আমি তো বললাম। হ্যাঁ, ফেসবুকটা আশা করি আর ভুলবেন না। এগুলো একটু মনে রাখতে হবে। ওরাকল দরকার নাই। এই যে মাইক্রোসফটটা মনে রাখতে হবে, হ্যাঁ, রেডমন্ড। এটা কিন্তু এই না, ক্যালিফোর্নিয়া, এটা কিন্তু ওয়াশিংটন। আইবিএমটা হচ্ছে আর্মং, এটা হচ্ছে নিউ ইয়র্ক। কিছু কিছু মনে রাখতে হবে না, কিন্তু সমস্যা। ইউটিউব হচ্ছে সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া। এগুলো একটু, এগুলো মনে না রাখা স্যার, এখান থেকে কিন্তু একটা আসবে, তাই মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। যাই হোক, পারছেন তো, মনে তো রাখছেন। ফাউন্ডার্স কেন মনে রাখা প্যারা? এই, স্পেস এক্স ইলন মাস্ক, ফেসবুক জাকারবার্গ, ইউটিউব জাভেদ করিম, মাইক্রোসফট বিল গেটস। কিসের কঠিন কিসে? পড়তে হবে, হ্যাঁ, মনে রাখতে হবে। ইয়াহু কেন মনে রাখা যাবে না? ইয়াহু ওয়াই ছিল না? এদিকে দেখো, জেরি ইয়াং আছে, ওয়াই আছে। আমি এভাবে মনে রাখতাম। ঠিক আছে, অ্যাপল স্টিভ জবস, এটা তো সবাই পারে। হ্যাঁ, ইন্টেলের হচ্ছে গর্ডন ই মুর। আরে হয়ে যাবে, আপনার ব্রিলিয়ান্ট আছেন, এগুলো খুব বেশি কঠিন কিছু না। আর একবার পড়াই দিলাম তো, প্রথম দিন কঠিন লাগবে, বাট এখন নিজে শোনেন। কোচিং এর একটা উদ্দেশ্য কি জানেন? আপনাদের ইনিশিয়েট করে দেয়া।
পেসমেকারের কাজ কি? আমাদের হার্টে একটা পেসমেকার আছে, আর্টিফিশিয়াল পেসমেকার, এসএ নোড বলা হয়, হ্যাঁ, সাইনোয়াট্রিয়াল নোড, যেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে থাকে, যেখানে হচ্ছে গিয়া আপনার সুপিরিয়র ভেনা কাভে এসে মিলিত হয়। ওইখানে হচ্ছে আপনার সাইনোয়াট্রিয়াল নোডটা থাকে, তো ওইটা হচ্ছে ইনিশিয়েট করে। ওইটা ইনিশিয়েট করার পর কিন্তু সমগ্র হার্টটা আপনার হচ্ছে সংকোচন প্রসারণ বা সিস্টল ডায়াস্টল হয়। তো এই যে আপনাদের যে ইনিশিয়েট করে দিলাম, পড়তে গেলে কিন্তু অনেক সহজ লাগবে, কিন্তু একা পড়তে গেলে কঠিন লাগে। এই যে পটর পটর করতে গেলাম, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা এখন নিজেরা পড়তে গেলে জিনিসগুলো আপনাদের খুব সহজ লাগবে। বাট ভয় না পেয়ে বসে থাকা যাবে না, সদর দপ্তরগুলো এবং যে কয়টা দিলাম, হ্যাঁ, যে কয়টা পারেন ওই কয়টা ফার্স্টে মনে রাখেন। সব তো মনে রাখা লাগবে না, গোল দিয়ে একটা মনে রাখেন, তাও তো হয়। ঠিক আছে, এইটাই বায়ো ইনফরমেটিক্স, দিস ইজ নাথিং। এটা হচ্ছে গিয়া আপনার জীবের যে তথ্য, যেমন ফিঙ্গারপ্রিন্টস, রেটিনা স্ক্যান, এগুলো দেখছেন না? ভোটার আইডি কার্ডের রেটিনা স্ক্যান, বা হচ্ছে এই যে আহ, নগদ অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট করতে গেলেও মনে হয় এখন ফেসের একটা ছবি লাগে, রেটিনা স্ক্যান লাগে, চোখ তাকাইতে হয়, আপনার মোবাইল দিয়েই মনে হয় করতে হয়, তাই না? এগুলো কিন্তু বায়ো ইনফরমেটিক্স, তার মানে হচ্ছে জৈবিক তথ্য নিয়ে নেয়া। ফিঙ্গারপ্রিন্টস, বায়োমেট্রিক্স এর কথা শুনছেন? এই যে সরকারি চাকরি করতে আসেন, অনেক প্যারা কিন্তু। সকালবেলা 9:30টার আগে একটা বায়োমেট্রিক্স দিতে হবে, দুপুর 2টার সময় একটা বায়োমেট্রিক্স দিতেই হবে। ঠিক আছে? যে সমস্ত জায়গায় হচ্ছে, সরি, 5টার সময় একটা বায়োমেট্রিক্স দিতেই হবে, অ্যাডমিন ছাড়া। অ্যাডমিন ছাড়া আবার সকল ক্যাডারে সকাল 9টা 5টা ডিউটি, 9টার সময় একটা বায়োমেট্রিক এবং 5টার সময় একটা বায়োমেট্রিক দিতেই হবে। বিকজ অ্যাডমিন ক্যাডার ছাড়া সব জায়গায় ডিউটি মাত্র 9টা থেকে 5টা। আর অ্যাডমিন ক্যাডারের ডিউটি হচ্ছে সকাল 8টা থেকে রাত 12টা। ঠিক আছে? ঠিক আছে। মানে কি, সবাই খুশি হইতেছিল? ও, এই জন্যই বুঝি অ্যাডমিন 1 নম্বরে আমরা দেই চয়েস, না সবাই 1 নম্বরে দিয়ে দিবেন যে শান্তি শান্তি। হ্যাঁ, ঠিক আছে। 8টা 12টা ডিউটি, একটার সময় অনেক সময় বাসায় যাইতে হয়। শুক্রবার শনিবার কিছু নাই। হ্যাঁ, শুক্রবার শনিবার মাঝে মধ্যে ফ্রি থাকে, আবার ফ্রি থাকলেও আবার রাত 9টা থেকে বাংলো, বিভিন্ন ডিউটি, অফিসের ডিউটি। কোনো ফাঁক দেয়া নাই, অ্যাডমিন ক্যাডারে কোনো ফাঁক দেয়া যায় না। ঠিক আছে? তাই যারা মনে করেন যে অ্যাডমিন ক্যাডারে আসবেন ফাঁক ফোকর দিতে, তারা আইসেন না। হ্যাঁ, ওকে। তো যাই হোক, ওই বায়োমেট্রিক মানে কি, ওই যে বায়োমেট্রিক দিতে হয়, সকালে একটা ফিঙ্গারপ্রিন্ট, বিকালে একটা ফিঙ্গারপ্রিন্ট। মনে করেন উপজেলায় আপনার পোস্টিং হলো, ওখানে আপনার ফাঁকি যাতে না মারতে পারেন, মন্ত্রণালয় থেকে যাতে দেখতে পারে যে আপনি পৌঁছাইছেন নাকি। বায়োমেট্রিক সরাসরি কিন্তু দেখা যায় বায়োমেট্রিক দিয়ে। ঠিক আছে? তো এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এখন বায়ো ইনফরমেটিক্স এর অনেক সফটওয়্যার টুলস আছে, যেমন সাভা, সরি, জাভা, সি প্লাস প্লাস, হ্যাঁ, এসকিউএল, পাইথন, স্প্রেডশিট অ্যানালাইসিস ইত্যাদি অ্যাপ্লিকেশন কিন্তু ব্যবহার করা যায় এটার এই সফটওয়্যার টুলসে। ঠিক আছে? তো এটা, এগুলো কখনোই আসবে না, এগুলো আসলে সফটওয়্যার, এগুলো না, এগুলো হচ্ছে ব্যবহার করা যায়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজির মাধ্যমে যদি জীবের জিনোমকে নিজের সুবিধা মতো অনুযায়ী সাজিয়ে নেওয়া যায়, এটাকেই বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাই না? মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ডিএনএ এর ভিতরে যে কোড গুলো থাকে। ন্যানো প্রযুক্তি, ন্যানো প্রযুক্তিতে সাধারণত 1 ন্যানোমিটার থেকে ইটা ইটা আসে। হ্যাঁ, 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটারের মধ্যে কাজ করা হয়। এটাতেও কিন্তু কম্পিউটারের সফটওয়্যার ইউজ করা হয়। ঠিক আছে? কোথায় কোথায় ইউজ করা হয় দেখেন, ন্যানো ট্রানজিস্টর, ন্যানো ডায়োড, প্লাজমা ডিসপ্লে, তারপরে আরো কি, হ্যাঁ, ন্যানো মাইক্রো রোবোটিক্স ইউজ করা যেতে পারে, ন্যানো মাইক্রো প্রসেসরও আমরা ন্যানো প্রযুক্তিতে ইউজ করতে পারি, কিন্তু এটা কিন্তু খুব দরকার। একটা হচ্ছে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটারের মধ্যে সাধারণত এই ন্যানো প্রযুক্তি কাজ করে, অনেক ছোট। এই প্লাজমা সিস্টেমটা হচ্ছে সাধারণত বিশুদ্ধ করতে, হ্যাঁ, মেডিসিন বিশুদ্ধকরণ, স্টেরিলাইজেশন, ওয়াটার পিউরিফিকেশন ইউজ করা হয়। মেডিসিন প্রযুক্তিতেই ন্যানো পার্টিকেলটা খুব, ন্যানো প্রযুক্তি খুব বেশি ইউজ করা হয়। ফার্মাসিউটিক্যালসে যারা চাকরি করে অথবা যারা ফার্মেসি পড়েছেন, তারা অনেক এটা জানতে পারবেন। মহাকাশ গবেষণা তেমন কিছুই না। বাংলাদেশে 2018 সালের 11 মে
বিশ্বের 57তম বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নামে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করে। এটা তৈরি করে কে? ফ্রান্সের প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া স্পেস, তাই না? আর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটে করে এই স্যাটেলাইটটি কিন্তু পৃথিবীর বাইরে পাঠানো হয়। ঠিক আছে? তাহলে দেখেন তিনটা দেশ সাহায্য করে, ফ্রান্সের প্রতিষ্ঠান হচ্ছে এটা তৈরি করে। ঠিক আছে? আর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এটা উৎক্ষেপণ করা হয়। আর স্পেস এক্স যে কোম্পানি যেটা এই স্যাটেলাইটটা তৈরিতে সাহায্য করছে, ওটার নাম কি বলেন তো? ফ্রান্সের কোম্পানিটা হচ্ছে এটা তৈরি করে। আর এই যে উৎক্ষেপণ করে যে কোম্পানিটা স্পেস এক্স, এটা কোন দেশি কোম্পানি বলেন তো? উৎক্ষেপণ তো করছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে, কিন্তু স্পেস এক্স কোন দেশি কোম্পানি? ভেরি গুড, রাশিয়া। তা তিনটা দেশ কিন্তু এখানে। উৎক্ষেপণ করছে হচ্ছে রাশিয়া, উৎক্ষেপণ করা হয়েছে ইউএসএ থেকে, আর তৈরি করছে ফ্রান্স। ঠিক আছে? রাশিয়া হচ্ছে উৎক্ষেপণ করছে, রাশিয়ার কোম্পানি। কিন্তু আলটিমেটলি সব টাকা পয়সা কিন্তু আমরাই দিছি। ঠিক আছে। এবারে হচ্ছে আপনাদের জন্য কোশ্চেন, সেটা হচ্ছে, একটা ব্রেক নিয়ে নেই। এরপরে আমি একটা মজার কথা বলবো আপনাদের। ঠিক আছে? ব্রেক নিয়ে নেই, ব্রেকের পরে আমরা খুব মজার কথা বলবো। ঠিক আছে? যে আপনাদেরকে চাইলেই ম্যানিপুলেট করা যায়, এবং আপনারা হচ্ছে খুব কনফিডেন্টলি আপনাদের হচ্ছে গিয়ে মাইন্ড চেঞ্জ হয়ে যায় এবং মন চেঞ্জ হয়ে যায়। এবং আমিও কিছু একটা বললে আপনি হচ্ছে সায় দেন, এটা করা যাবে না, হ্যাঁ? আর ব্রেকের পর বলতেছি।
কোথায় গেছিলেন? আসেন, হ্যাঁ। ওকে, আসেন, হ্যাঁ, একটু মজা করি আপনাদের সাথে। সেটা হচ্ছে মানে এটা খুব কমন একটা ভুল, হ্যাঁ। এই বঙ্গবন্ধু এক হচ্ছে উৎক্ষেপণ করতে রাশিয়া সাহায্য করছে, তাই হচ্ছে আমি বললাম যে কে করছে, থ্যালেসিস অ্যালেনিয়া। হ্যাঁ, যুক্তরাষ্ট্র ফ্লোরিডার কেটে ফেলেন। তারপরে রাশিয়ার ফ্যালকন। তারপরে বললাম যে স্পেসএক্স কোন দেশি কোম্পানি। আপনারা চ্যাট বক্সে খুব সুন্দর মতো লিখে রাখলেন কি, সেটা হচ্ছে রাশিয়ার। তাই না? এই স্পেসএক্স না একটু আগে পড়াইলাম আমি। দেখেন তো, আপনার এখানে আমি বলার পর কোন দেশি কোম্পানি, সাথে সাথেই লিখছেন, একদম ফার্স্ট যে লেখাটা লিখছে রাশিয়া। আমি জানতাম এই জিনিস করবেন, এই কাজ করছেন, এবং আমি রাশিয়া বললাম। হ্যাঁ, এরপরেও মেনে নিলেন হ্যাঁ রাশিয়ার। দুই একজন দেখলাম যে ই করছেন, যারা হচ্ছে গিয়া এই প্যাচটা খুব লাগে। এই প্যাচ লাগানো যাবে না, একটু শোনেন বলি, হ্যাঁ। বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ানে, ঠিক আছে, কাহিনী আছে এখানে। স্যাটেলাইটটা তৈরি করে ফ্রান্সের স্যাটেলাইট, যেটা যেটা ঘুরতেছে, ওটা থ্যালেসেলেনিয়া কোম্পানি। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে, এটা কোথায়, ইউএসএ, ফ্যালকন 9 রকেট স্যাটেলাইটটা উৎক্ষেপণ করে হচ্ছে স্পেসএক্স কোম্পানি। তাই না? একটু আগে যেটা বললাম ইউএসএ ভিত্তিক। তাহলে এই দুইটাই কিন্তু ইউএসএ, স্পেসএক্স কোম্পানি আর ফ্যালকন 9 দুইটাই কিন্তু ইউএসএ। রাশিয়া কি করছে, এটা একটু ইম্পর্টেন্ট, তাই না? রাশিয়ার কাছ থেকে হচ্ছে বাংলাদেশ স্লট বরাদ্দ নিছে। এই যে যে স্যাটেলাইটটা আছে, এটা একটা অরবিটাল বা একটা নিজস্ব কক্ষপথে ঘুরবে না, তাহলে রাশিয়া হচ্ছে কক্ষপথ বরাদ্দ নিছে। এটা কিন্তু বাংলাদেশের নিজস্ব উদ্যোগে হয়েছে। এখানে আর একটা কাহিনী আছে, লোন নিছে কিন্তু চীনের থেকে। রাশিয়াও দিছে, কিন্তু লোন দিছে, কিন্তু লোন নিছে সাংহাইয়ের চীন ব্যাংক থেকে, হ্যাঁ। এটা সাংহাই ব্যাংক থেকে, হ্যাঁ, সাংহাই ব্যাংক থেকে লোন নিছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। রাশিয়া হচ্ছে কক্ষপথ বরাদ্দ দেয়। ঠিক আছে, মনে থাকে যেন। ওকে, এবারে আসেন। এই বুঝতে পারছেন স্পেস এক্স কি ইউএস এর না? ইউএস এর তো। স্পেস এক্স কিসের, ইউএস এর না? তাহলে এটা রাশিয়া কেন? এই দেখেন আপনার চ্যাট বক্স, চ্যাটটা দেখেন উপরে একদম ফার্স্টেই একজন না দুইজন রাশিয়া লিখছেন। তারপরে আমি বলে গেলাম আপনাদের সাথে, হ্যাঁ রাশিয়া, ওই যে লেখা, এই যে অনেকেই, ওই দেখা আছে। তারপরে দুই একজন হ্যাঁ রিল না জিজ্ঞেস করছেন। যাই হোক, এই জিনিসটা যাই হোক, যিনি ভুল করবেন না, ঠিক আছে, এটা কিন্তু অনেক ভুল হয় যে রাশিয়ার কি, ফ্রান্সের কি, আর ইসের কি। একটু মাথা ঠান্ডা রেখে পড়তে হবে, কঠিন কিছু না। আমাদের হচ্ছে প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আর ওটা কিন্তু 11 মে উৎক্ষেপণ হয়। ভিস্যাট, এখানে একটা কাহিনী আছে। 11 মে আর 12 মে, দুইটা নিয়ে একটা ক্যাচাল আছে যে কবে উৎক্ষেপণ হয়। ঠিক আছে, 11 মে 12 মে দুইটাই কিন্তু উৎক্ষেপণ ক্যাচাল আছে। এটা একটু দেখে নিবেন, হ্যাঁ। আমার যতদূর মনে হয় 12 মে, এটা হচ্ছে, ঠিক আছে, 11 মে আর 12 মে দেখে নিবেন। বাংলাদেশি হিসেবে যেটা, ওইটাই হবে। বাংলাদেশি হিসেবে সম্ভবত 12 মে। তাই 12 মেটা দেয়া প্রেফারেবল, তাই আমি হচ্ছে যে পি দিয়ে দিলাম। আমি হলে 12 মে দিতাম। হুম, কারণ আমরা তো আমাদের টাইমটা হিসাব করব, বাংলাদেশি টাইমে। আপনাকে যদি পরীক্ষা কোশ্চেন করে কত তারিখ, ডেফিনেটলি বলবে না যে আমেরিকার টাইমে কত তারিখ, বাংলাদেশের টাইমেই তো। ঠিক আছে, এই জিনিসটা যেন মনে থাকে। এটা আমি হলে 12 মে প্রেফার করবো আর কি, যেহেতু বাংলাদেশি টাইমে 12 মে, আমি 12 মে প্রেফার করবো। এখন আপনারা কোনটা প্রেফার করেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। ঠিক আছে। ওকে, ভিস্যাট, ভিস্যাটের ফুল মিনিং হচ্ছে ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল, খুব ছোট আকারের সংযোগ যন্ত্র। হ্যাঁ, ভূপৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ রক্ষার জন্য ভিসেট ব্যবহৃত হয়। ওই আমরা কয়েকদিন আগে ওয়াইড এরিয়ার নেটওয়ার্ক পড়ছিলাম না আগের ক্লাসে, ওখানে কিন্তু আপনারা ভিসেট ব্যবহার করতে পারবেন। দেখি তো, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, তাই না? এটার ব্যাপ্তি কতটুকু ছিল মনে আছে? ওয়ান ল্যান, আরে ম্যান, ব্যাপ্তি ব্যাপ্তি আমি পড়ি নাই।
আপনাকে প্রোটোকল জিজ্ঞেস করি নাই, স্ট্যান্ডার্ড জিজ্ঞেস করি। স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনি যেটা বলতেছেন 106। ভেরি গুড। ঠিক আছে, এগুলো দেখতে হবে কিন্তু। হ্যাঁ, ওই যে ওয়ানের ভিতরে, ওয়ানের নেটওয়ার্কে কিন্তু আমরা সাধারণত ইউজ করতে পারি। ব্লকচেইন সিস্টেম হচ্ছে ডেটা সংরক্ষণ অথবা আদান প্রদান করার জন্য একটা নির্ভরযোগ্য মাধ্যম। সে ডেটা সংরক্ষণ করা হয়। ঠিক আছে, এক্ষেত্রে প্রতিটি লেনদেন ক্রিপ্টোগ্রাফি সিস্টেমে এনক্রিপ্ট করা হয়, যেমন বিটকয়েনের নাম শুনছেন না? ঠিক আছে। হ্যাঁ, ব্লকচেইন প্রযুক্তি খুবই নির্ভুল কৌশল। লেনদেন, হ্যাঁ, লেনদেনকে ক্রিপ্টোগ্রাফি সিস্টেমে সংগ্রহণ করা হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে ক্রিপ্টোগ্রাফি পড়তে হবে, হ্যাশিং পড়তে হবে। বিটকয়েন, ঠিটকয়েন, হ্যাঁ, অনলাইন লেনদেন, এগুলো হচ্ছে কি আপনার এই কি বলে ব্লক চেইনের উদাহরণ আর কি। তাহলে ব্লক চেইন থেকে কয়েকটা কথা পড়তে হবে। ক্রিপ্টোগ্রাফি, এই যে আছে ক্রিপ্টোগ্রাফি, হ্যাশিং প্রযুক্তি, হ্যাঁ, প্রতিটি ব্লকের মধ্যে একটা খুবই নিরাপদ একটা কৌশল আর কি। সামনে আমরা আবার পাবো। ব্লক চেইনে ব্যবহারকারী পরিচয় গোপন থাকে এবং প্রতি মুহূর্তে ডেটাগুলো আপডেট হওয়ার কারণে এখানে তথ্য চুরি বা দুর্নীতি হওয়ার কোনো ধরনের সুযোগ থাকে না, তাই না? নিরাপদ বললাম, তো এই কথাটা ফার্স্টে বুঝতে হবে, এটা হচ্ছে একটা নিরাপদ তথ্য ব্লক চেইনে রাখা যায়। তাহলে বিটকয়েন কি? বিটকয়েন কি টাকা পয়সা লেনদেন না? লেনদেনের ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এইটাই, আর তেমন কিছু জানা লাগবে না। এটা কিন্তু বেশ পুরানো একটা প্রযুক্তি। হ্যাঁ, বর্তমানে ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি যেটা আর কি, হ্যাঁ, ক্রিপ্টোগ্রাফিতে সংরক্ষণ করা হয়। তো ক্রিপ্টোকারেন্সি মানে কি, এইগুলো আর কি। হ্যাঁ, ভবিষ্যতে বলা যায় ভারত সাইবার নিরাপত্তা, তথ্য প্রযুক্তি, হ্যাঁ, গোয়েন্দা বিভাগে এগুলো ইউজ করা যেতে পারে। ঠিক আছে, বর্তমানে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মানে হচ্ছে বিটকয়েন, ওখানে ইউজ করা হয়। এইচসিআই, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। হ্যাঁ, এই ফুল মিনিংটা আছে মানব কম্পিউটার ইন্টারাকশন। মানুষ কিভাবে কম্পিউটারের সাথে যোগাযোগ করে এবং মানুষের সাথে সফল মিথস্ক্রিয়া করে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ফুল মিনিংটা পড়লে হবে, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, এইচসিআই। এগুলো কিছুই না, কম্পিউটার ইন্টারাকশন যেটা, এই যে দেখেন, ওই যে আমরা ব্লক চেইনের ফলে কি ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন বললাম, সামনে আছে, এটা হচ্ছে ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা। হ্যাঁ, ভার্চুয়াল মুদ্রা বা ডিজিটাল মুদ্রা। ঠিক আছে, তাহলে ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা, লেনদেন হওয়ার জন্য একটা সাংকেতিক মুদ্রা। ঠিক আছে, বিটকয়েনের প্রচলন করে জাপানের সাতোশি নাকামোটো। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, বিটকয়েন শুরু হয় 2009 সালে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে গ্রাহক থেকে গ্রাহকের লেনদেন মাধ্যম নামে পরিচিত। পিয়ার মানে হচ্ছে গ্রাহক, হ্যাঁ, প্রেরক না, কিন্তু গ্রাহক থেকে গ্রাহকের লেনদেন নামে একটা পরিচিত। ঠিক আছে, সুবিধা কি? বিটকয়েনের লেনদেন সম্পন্ন করতে কোনো আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না এবং এর লেনদেনের গতিবিধি কোনোভাবেই অনুসরণ করা যায় না, যেহেতু ব্লক চেইনে নিরাপদ। ফলে ভার্চুয়াল মুদ্রা কোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ইস্যু করে না, বিধায় এর বিপরীতে আর্থিক দাবির কোনো স্বীকৃতি নাই। ঠিক আছে, এইটা। বাংলাদেশ ব্যাংক হচ্ছে বিটকয়েনকে ঝুঁকিপূর্ণ বা অবৈধ ঘোষণা করে। এটা নিয়ে কিন্তু কথা হয়েছিল। হ্যাঁ, যে কেন, বিটকয়েন তো আসলে কি, এটা তো ব্লক চেইনের মাধ্যমে নির্ণয় করা হয়। এখানে তো কি, আর্থিক লেনদেনটা কোনো ধরনের ব্যাংক থেকে ইস্যু হবে না, গ্রাহক থেকে গ্রাহকের হবে। এখানে তো চুরি করার কোনো নাই। ঠিক আছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক বলে যে না, কোনো ধরনের করা যাবে না, অনলাইন লেনদেন করা যাবে না, সেই জন্য হচ্ছে মানে আর্থিক প্রতিষ্ঠানের সাহায্য ছাড়া করা যাবে না, এই জন্য এটাকে ঝুঁকিপূর্ণ বা অবৈধ ঘোষণা করছে। কিন্তু এটা কিন্তু সুবিধা আছে আলটিমেটলি, এটার জন্য কোনো আর্থিক মানে বৈশ্বিক ভাবে যদি চিন্তা করি, আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না। বুঝতে পারছেন? এটা নিয়ে আর কি কি বলে কনফিউশন, এবং হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাথে আইসিটি যারা হচ্ছে কি বলবে স্পেশালিস্ট বা হচ্ছে সুধীজন বা
কি বলবো সুশীল সমাজ আইসিটি রিলেটেড তাদের ভিতরে বিতর্ক রয়েছে। এখন বিটকয়েনের মধ্যে কয়েকটা ভার্চুয়াল মুদ্রার নাম পড়তে হবে: ইথেরিয়াম, রিপল, লিটকয়েন, মনেরো, ডিএম লিব্রা। এগুলোও কিন্তু এক ধরনের বিটকয়েনের মতো কিছু ভার্চুয়াল মুদ্রা। ঠিক আছে। বিটকয়েন চালু হয় 2009 সালে হচ্ছে প্রচলন করে। 17টা দরকার নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা সবাই জানেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই না? হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠাতা হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিন। মিস্টার অ্যালান টুরিং, তাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার স্বপ্নদ্রষ্টা। অ্যালান টুরিং এতটুকু জানলেই হবে। এখন এআই এর ভিতর আলটিমেটলি কি কি থাকে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আমরা আমরা যদি এআই পড়ি একই সাথে আমাদের যে জিনিসটা জানতে হবে এটা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তাই না? এটার ভিতরে কয়েকটা জিনিস আপনাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট এবং প্রিলিতেও আসবে। কয়েকটা জিনিস একটু আইডিয়া থাকতে হবে, নইলে কিন্তু আপনারা পারেন না। হ্যাঁ, এআই যেহেতু আসছে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লব, মানে এখানে কিন্তু যেমন ফার্স্ট শিল্প বিপ্লবটা ছিল হচ্ছে আপনার স্টিম, তারপরে দ্বিতীয় শিল্প বিপ্লবটা ছিল হচ্ছে মেশিনারি ইঞ্জিন, তাই না? প্রথমটা ছিল স্টিম ইঞ্জিন, তারপরে মেশিনারি ইঞ্জিন, তারপরে কি, তারপরে অটোমেটিক ইঞ্জিন আসলো, তাই না? এগুলোই কি এক একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তো পরবর্তীতে কি হলো, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল যে মেশিন থাকবে, মেশিনের সাথে কি কি অ্যাড হবে? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফুল মিনিং তো আছেই। আর একটার ফুল মিনিং আছে আইওটি, এটা আপনারা পারেন না পরীক্ষায়। এটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস এর মিনিং হচ্ছে প্রত্যেকটা জিনিসের সাথে ইন্টারনেট লাগাই দিতে হবে। প্রত্যেকটা অবজেক্ট যেগুলো আছে এগুলো যাতে ইন্টারনেটের মাধ্যমে চলতে পারে, যেমন আপনার ফ্যানটা যাতে ইন্টারনেটের মাধ্যমে চলতে পারে, ঠিক আছে, আপনার এসিটা যাতে ইন্টারনেটের সাথে চলতে পারে, আপনার কলমটা যাতে ইন্টারনেটের সাথে চলতে পারে, আপনার ওয়াচটা যাতে ইন্টারনেট, এটা একটাকেই বলা হয় হচ্ছে ইন্টারনেট অফ থিংস। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এআই আর আইওটি এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, মনে থাকে যেন। ঠিক আছে। রোবোটিক্স খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং কি, অনেকগুলো কম্পিউটার একসাথে ইউজ করতে পারা, ওটাই তো ওই কম্পিউটার নেটওয়ার্কিং এরই একটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। যে একা আপনি একটা কম্পিউটার কাজ করবে, সাথে সাথে অন্যান্য যে ডেটা যাতে যাইতে পারে। ঠিক আছে, অফিস অটোমেশন। হ্যাঁ, অফিসের ভিতরে অটোমেশন এবং, তাই না? ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা কি, একটা নেগেটিভ দিক কি, এটা যদি হয় তাহলে হচ্ছে আমাদের বেকার সমস্যা বাড়তে পারে, তাই না? কারণ হচ্ছে গিয়ে তখন ফিজিক্যাল হিউম্যানের তো দরকার নাই, এআই আইওটি এগুলো হলো। তো এই আর্টিফিশিয়াল ইন্টারনেট অফ থিংস এই দুটার ফুল মিনিং কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে। ক্লাসিফিকেশনটা এটা রিডিং পড়বেন, এটা কিছুই না, জাস্ট দেয়া। হ্যাঁ, ন্যারো এআই, জেনারেল এআই এগুলো তো দরকার নাই। ক্যাপাবিলিটিস এর ফাংশন দিয়া লিমিটেড থিওরি, এটা একদমই দরকার নেই। বাস্তব প্রয়োগ, তাই না? ম্যানুফ্যাকচারিং রোবোটিক্সে সেলফ ড্রাইভিং কার্স, স্মার্ট অ্যাসিস্ট্যান্স, ডিজিজ ম্যাপিং, তাই না? অটোমেটেড ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট, সোশ্যাল মিডিয়া মনিটরিং। হুম, আমরা এন্টারটেনমেন্টে দেখি এআই ইউজ করা হয়, তাই না? আমি কয়েকদিন আগে হচ্ছে চাঁদ সিফারিশ গানটা শান গাইছিল না, ওই সেম গান দেখলাম যে মোহাম্মদ রফি আর হচ্ছে গিয়ে কিশোর কুমারের কণ্ঠে এআই দিয়ে একদম হুবহু সেম। তারপরে মেহুনের একটা গান আছে না, তুমি জো मैंने देखा, আছে না, তুমি জো मैंने देखा, তুমি জো मैंने জানা, जो होश था वो तो गया। শুনছেন তো গানটা? শাহরুখ আর হচ্ছে সুস্মিতার। তো ওই গানটা দেখলাম সোনু নিগমের এআই দিয়ে বানায় ফেলছে, আপনার ইউটিউবে সার্চ দেন পাবেন। আমি হতবাক, এবং একই সিমিলার। ওকে। আসেন ভার্চুয়াল রিয়েলিটি, এগুলো কিছুই না, ভিআর মানে ভার্চুয়াল রিয়েলিটি। এগুলো আপনি ভাসানী নভ থিয়েটারে দেখতে যাবেন, অথবা ওই যে সিনেমা চশমা টশমা পরে বসুন্ধরা সিটিতে 3D সিনেমা দেখেন না, এগুলো যে আপনি কিছু একটা পড়ে ভার্চুয়ালি দেখবেন কিন্তু রিয়েলিটি যাতে আপনার মনে হয়, এটার জন্য বিভিন্ন ডিসপ্লে, চশমা, হেডসেট, গ্লোবস এগুলো ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এগুলো রিডিং এর কিছু, এগুলো অতই না। অগমেন্টেড রিয়েলিটিও সেম। আপনি মনে করেন এর থেকে অগমেন্টেড মানে কি, আরো বেশি জিনিস অ্যাড করা। অগমেন্টেশন মানে হচ্ছে বৃদ্ধি করা, তাই না? যেমন পার্কে গাছ দোলাচ্ছে, কুকুরেরা বল তাড়া করতেছে, বাচ্চারা ফুটবল খেলতেছে। এই ধরনের ডিজিটাল অগমেন্টেশন কিন্তু আমরা দেখতে পাই।
অ্যাড করা। এটার একটা খুব সুন্দর একটা উদাহরণ হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি। আপনার হচ্ছে 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে যাবেন। ওখানে একটা শো হয় সকালে, হয় একদম মনে হবে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা মনে হয় যে একদম আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতেছে। এত সুন্দর। ওটা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটির একটা উদাহরণ, দুইটা কাছাকাছি, অগমেন্টেড হচ্ছে আরো বেশি স্পেশাল। তো এআর এর ফুল মিনিংটা আসে, সেটা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি, মনে থাকে যেন। ঠিক আছে। ঠিক আছে, এই যে ভিআর আর এআর কাছাকাছি, এগুলোর সফটওয়্যার হার্ডওয়্যার বিকাশ এগুলো তো ই না। মিক্সড রিয়েলিটি জাস্ট নামটা, ফুল মিনিংটা কি, মিক্সড রিয়েলিটি। এক্সআর হচ্ছে এক্সটেন্ডেড রিয়েলিটি, হ্যাঁ, এক্স দিয়ে ইএক্স, এক্সটেন্ডেড। রোবোটিক্স, রোবোটিক্স শব্দটির উৎপত্তি হচ্ছে স্লাভিক শব্দ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু বাংলায়ও আসতে পারে। যে রোবট কোন শব্দ থেকে আসছে, এটা তো স্লোভাকিয়ার স্লাভিক শব্দ রোবোটা থেকে আসছে। ঠিক আছে। ওকে, এটা যেন মনে থাকে, জানেন। রোবোটিক্স এর জনক খুবই ইম্পর্টেন্ট, আমেরিকার প্রকৌশলী ফ্রেডরিক অ্যাঞ্জেলবার্গ। তাই না? টুরিং ছিল হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক। এই জনক এই দুইটা একসাথে লিখে দেই। এআই এর জনককে মিস্টার টুরিং। এগুলো কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করবে, বইয়ের পিছনে লিখে রাখবেন। ঠিক আছে। আর রোবটের জনক হচ্ছে অ্যাঞ্জেল বার্জার বা অ্যাঞ্জেল বার্গার, যাই লেখে। ঠিক আছে। ফ্রেডরিক এঞ্জেল, আমি বার্জার পড়তাম, বার্গার। খুব আসে কিন্তু, এআই আর রোবট কিন্তু দুইটা আলাদা। রোবোটিক্স এর মধ্যে এআই দিয়ে দেওয়া হয় আর কি। ঠিক আছে। একটা সাধারণ রোবটের নিম্নোক্ত প্রধান অংশ থাকে: পাওয়ার সিস্টেম, অ্যাকচুয়েটর, সেন্সিং আর ম্যানিপুলেশন। হ্যাঁ, পাওয়ার সিস্টেম কি, সাধারণত লেড অ্যাসিডের ব্যাটারি দিয়ে তৈরি পাওয়ার সিস্টেমটা। তাহলে রোবটে যে ব্যাটারি, এটা কি, লেড অ্যাসিডের। অ্যাকচুয়েটর কি, রোবটের অঙ্গ সঞ্চালনের জন্য কতগুলো মোটর দিয়ে তৈরি অংশ। হ্যাঁ, অ্যাকচুয়েটরকে রোবটের হাত পা বলা হয়, এটা মনে রাখবেন। অ্যাকচুয়েটরকে কি বলা হয়? রোবটের হাত পা। এটা কিন্তু পরীক্ষায় আসে। সেন্সিং মানে পরিবেশ থেকে যে অংশটা আহ গ্রহণ করে। আর ম্যানিপুলেশন হচ্ছে রোবটের চলাফেরা সহ বিভিন্ন কাজের নিয়ন্ত্রণ করা অংশ। ম্যানিপুলেশন অংশটা হচ্ছে রোবটের ব্রেইন, এটা মনে রাখবেন। যেটা হচ্ছে চলাফেরা নিয়ন্ত্রণ করে, আমাদের চলাফেরা হাঁটাচলা নিয়ন্ত্রণ করে কিন্তু ব্রেইন, মস্তিষ্ক, মাথার ভিতর যেটা থাকে। আর অ্যাকচুয়েটর হচ্ছে যেটা হচ্ছে অঙ্গ সঞ্চালনের জন্য কতগুলো অঙ্গ, যেগুলো হচ্ছে মোটর দিয়ে তৈরি, হাত পা। হ্যাঁ, অ্যাকচুয়েটরকে বলা হয় রোবটের হাত পা। হ্যাঁ, হ্যান্ড, লেগ এগুলো। তাহলে রোবটে এই চারটা অংশ থাকে। আর রোবটের ব্রেইন হচ্ছে ম্যানিপুলেশন অংশ, তাই না? এটা দিয়ে হচ্ছে নিয়ন্ত্রণ করে। একটু বাণিজ্যিক কিছু রোবট নির্মাণ প্রতিষ্ঠান, ফানুক, এগুলো রিডিং পড়বেন। ইয়াসকাওয়া, হ্যাঁ, এটা কিন্তু দেখলে মনে হয় জাপানি, কিন্তু না, এটা কিন্তু আমেরিকার একটা প্রতিষ্ঠান, তাই এম দিলাম যাতে মনে থাকে। বোস্টন ডায়নামিক্স, এটা অতটা ইম্পর্টেন্ট না। আই রোবট, মানব রোবট, রোবট হিউম্যানওয়েড বা হিউম্যানয়েড প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে জাপানের মুরাতা কোম্পানির মুরাতা বয়। সনিও কিন্তু রোবট তৈরি করছে, কিউরিও। আপনাদের বাইক, হোন্ডা কোম্পানি তৈরি করছে আসিমো, এগুলো একটু রিডিং করবেন। স্যামসাং করছে রোবোরে। হ্যাঁ, এগুলো রিডিং করবেন, অতটা মনে থাকে না কিন্তু এই এম দিয়ে যেগুলো যেগুলো দিছি, এই পয়েন্ট গুলো পড়বেন। যেমন ইয়াস কাওয়াটা একবার আসতে দেখছি, আর এই মানব সদৃশ রোবট কোন কোম্পানি কোনটা করছে, এটা হচ্ছে অন্য পরীক্ষায় আসতে দেখছি। রোবট সোফিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হংকং, চায়নার হংকং ভিত্তিক প্রতিষ্ঠান। হ্যাঁ, হংকং, চায়না আর কি, চায়না যদি থাকে চায়না দিবেন। আর চায়নারই একটা রাজ্য কিন্তু হংকং। কিন্তু চায়না আর হংকং যদি দুইটাই থাকে, প্রেফার করবেন হংকং। হংকং কিন্তু নিজেদের নিজেদের দেশ দাবি করে, কিন্তু না। হংকং কিন্তু চায়না, মানে হংকং কিন্তু নিজেদের নিজেদের দেশ দাবি করে, কিন্তু না। ওরা কিন্তু চায়নার একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। হ্যানসন রোবোটিক্স, মূল নির্মাতা, খুবই ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশে আসছিল ডেভিড হ্যানসন। হ্যানসন রোবোটিক্স যেহেতু, হ্যাঁ, হলিউডের ব্রিটিশ অভিনেত্রী অ্যান্ড্রে হেপবার্নের মতো করে করা হয়। হ্যাঁ, 2017 সালে রোবট সোফিয়াকে সৌদি আরবিয়ার নাগরিকত্ব দেয়া হয়। এরা 50 ধরনের ভাবভঙ্গি দেখাতে পারে। ঠিক আছে। এম এ কে এগুলো রিডিং করবেন, কিন্তু এম হচ্ছে রোবট সোফিয়া।
হ্যাকিং, হ্যাঁ, সাইবার ক্রাইম অনেক কিছু আছে, হ্যাকিং আছে, ফিশিং আছে, হ্যাঁ। এর ভিতরে হ্যাকিং অনেক টাইপের: হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার। তিনটা নাম পড়বেন: সাদা, কালো, গ্রে হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকার মানে যে হ্যাকিংটা ভালোর জন্য করা হয়, যেমন গোয়েন্দা সংস্থারা যা করে, হোয়াইট সাদা কাজের জন্য, তাই না, একটা অপরাধী ধরার জন্য। ব্ল্যাক হ্যাট হ্যাকার মানে হচ্ছে যারা দুষ্টামি করে, কারণ আপনার তথ্য চুরি করলো। গ্রে হ্যাট হ্যাকার মানে দুইটার কাছাকাছি। ঠিক আছে, জাস্ট নাম পড়লেই হবে, কিছু না। ফিশিং, ফিশিং মানে কি? ইউজারের ব্যক্তিগত বা স্পর্শকাতর তথ্য নিয়ে যাওয়া, এটাকে বলা হয় ফিশিং। মাছ ধরা, হ্যাঁ। আর স্পুফিং মানে হচ্ছে আর্থিক তথ্যাদি হাতিয়ে নেওয়া, হচ্ছে স্পুফিং। স্পুফিং আর কি, হ্যাঁ। স্পুফিং হচ্ছে আর্থিক তথ্যাদি, আর ফিশিং হচ্ছে ব্যক্তিগত তথ্যাদি, যেমন ব্যাংক বা ক্রেডিট কার্ডের তথ্য নিয়ে যাওয়া। ঠিক আছে, হ্যাঁ। আর স্নিফিং মানে হচ্ছে তারবিহীন লাইন দিয়ে স্নিফিং করা হয়। ঠিক আছে, ওকে। স্নিফিং মানে হচ্ছে যে কোনো ধরনের। স্প্যামিং মানে হচ্ছে যদি কেন ওই যে মেইলে যদি সাধারণত কিছু আসে, এটাই হচ্ছে স্প্যাম। স্প্যামিং এর ফুল মিনিংটা লাগে: স্টুপিড, পয়েন্টলেস, অ্যানোয়িং মেসেজ। হ্যাঁ, মেইলে যে অযাচিত যে মেইলের এসএমএস গুলো। ফিশিং মানে হচ্ছে মোবাইল টেলিফোন ভিত্তিক অডিও ব্যবহার করে ফিশিং করার পদ্ধতি। ফিশিং মানে কি? একটু আগে বললাম ফিশিং মানে ব্যক্তিগত তথ্যাদি চুরি। এখন ব্যক্তিগত ছবি চুরিটাকে বলা হয় ফিশিং, ভীষণ চুরি। হ্যাঁ, আবার এরকম সেম আর একটা জিনিস আছে, হ্যাঁ, ওটা হচ্ছে কি বললাম, ওটা হচ্ছে চুরি। ঠিক আছে। সাইবার বুলিং আপনারা জানেন, সাইবারে যদি কাউকে হয়রানি করা হয়, হুমকি দেওয়া হয়, এগুলো। ম্যান ইন দ্য মিডল হচ্ছে একটা অ্যাটাক, একটা গোপন আক্রমণ, যেখানে আক্রমণকারীরা কথোপকথন বা ডেটা স্থানান্তরকে বাধা দেয়। ঠিক আছে। হুম। স্থানান্তরের মাঝখানে নিজেদের ঢোকানোর পরে আক্রমণকারীরা উভয় বৈধ অংশগ্রহণকারী হওয়ার ভান ধরে। ম্যান ইন দ্য মিডল মানে আপনি হচ্ছে ম্যান ইন দ্য মিডল হয়ে যাচ্ছেন। মনে করেন এই যে এখানে আমি পড়াচ্ছি উত্তরণে, এখানে মনে করেন অন্য দুইটা কোচিং ঢুকে গেল, ওরা এসে এমন ভাবে কাহিনী করলো যে উত্তরণ আপনাদের পড়াচ্ছে না, আমরা বসে থাকলাম, ওরাই হচ্ছে গিয়া আপনাদের পড়াইতেছে। এইটাই হচ্ছে ম্যান ইন দ্য মিডল। ফিশিং মানে কি? ফিশিং মানে ব্যক্তিগত তথ্য চুরি। ফিশিং মানে ওই ব্যক্তিগত তথ্যের একটা যদি হয় হচ্ছে গিয়া কি বলে, ভিডিও আর কি। স্প্যামিং মানে অযাচিত মেসেজ। স্টুপিড, পয়েন্টলেস, অ্যানোয়িং মেসেজ। ঠিক আছে। স্পুফিংটা হচ্ছে ওই ব্যক্তিগত তথ্যাদিটা যদি আর্থিক তথ্যাদি হয়, নিয়ে যায়, ওটা হচ্ছে স্নিফিং। কিছুই না, সবকিছু মিলাইয়া হচ্ছে স্নিফিং। সেটা তার দিয়েও হতে পারে, তার বিহীন লাইন দিয়েও হতে পারে, এয়ার বাই এয়ারও হতে পারে, মানে হচ্ছে কি ইন্টারনেটের মাধ্যমে হতে পারে, আবার তারের মাধ্যমে হতে পারে, মানে এতক্ষণ যা পড়াইলাম সবকিছু মানে কি একসাথে স্নিফিং বলে। ঠিক আছে। আর হ্যাক করার প্রক্রিয়াকে, হ্যাঁ, এই পুরো যে প্রক্রিয়া, এই এত কিছুর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ফ্রেকিং, মানে ফ্রেক। ঠিক আছে। ফোন হ্যাকারদের সাধারণত ফ্রেকার বলা হয়, এরকমই। এটা পারবেন? 2017 সালে বিটকয়েন প্রথমবারের মতো বৈশ্বিক লেনদেন শুরু করে কবে? দেখি তো পারেন নাকি। এটা অতটা ইম্পর্টেন্ট না, তারপরেও সালটা তো মনে রাখবেন। কার কার মনে আছে? ভেরি গুড, হ্যাঁ। ওকে, 10 ডিসেম্বর 2017। ভেরি গুড। এটা হচ্ছে আমি দেখতে চাই যে কারা কারা হচ্ছে খুব ইম্পর্টেন্স দিচ্ছেন ক্লাসে। এবং জীবনেও আসবে না 10 ডিসেম্বর, হ্যাঁ। তারপরেও দেখেন, যেহেতু পোলে আসছে, আমি পোলে এটা এই জন্যই দিতে দেওয়া হয়েছে যাতে আপনারা পারেন, মনে থাকে যেন। বিটকয়েন সর্বপ্রথম কবে চালু হয়? 2009 সালে জাপানে। আর প্রথম বৈশ্বিক এক্সচেঞ্জ শুরু করে 2017-তে। মানবাধিকার দিবস 10 ডিসেম্বর, এই দিন, যাতে মনে থাকে, হ্যাঁ। আসলে পারবে। ঠিক আছে। ক্রেডিট কার্ড তথ্য মানে কি ব্যক্তিগত তথ্য, এটা কি ফিশিং? হ্যাঁ। অ্যামাজন ক্লাউডের একটা প্ল্যাটফর্ম হচ্ছে এডাব্লিউএস, এটা একটু মনে রাখবেন। ঠিক আছে, অ্যামাজনের হচ্ছে ক্লাউড প্ল্যাটফর্ম, জিনিসপত্র নিয়ে, এটা হচ্ছে এডাব্লিউএস। এক মেশিন থেকে অন্য মেশিনে ইমেইল মেসেজ স্থানান্তর করতে এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার। ঠিক আছে। যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধ সহ কোনো একটি ওয়েব সার্ভার সম্পূর্ণ করতে ব্যর্থ হয়,
এটাকে বলা হয় ডিনায়াল অফ সার্ভিস। এটা ওখানে ছিল না, একটু বলে দিই আপনাদেরকে। ঠিক আছে, মনে করেন আপনি একটা বৈধ অনুরোধ করলেন, ওটা করতে ওয়েব সার্ভিসটাই ব্যর্থ হইলো, তাহলে কি সে সার্ভিসটা করতে অস্বীকার করলো, ডিনাই করলো। এটাকে বলা হয় ডিনায়াল অফ সার্ভিস, এটা একটু মনে রাখবেন। ঠিক আছে, তো ওয়েব সার্ভার সোশ্যাল নেটওয়ার্কসে যোগাযোগের মিডিয়া ব্যবহার করে, উপরে সবগুলো। কেনা বেচার জন্য নয় হচ্ছে কোনটা, গুগল.কম। পপ গ্রহণ করার জন্য অধিক ব্যবহৃত হয় পপ 3। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাক। লাস্টে হচ্ছে আমি যেটা করব, র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো, কেউ যাবেন না। ঠিক আছে, এখানে আমি দেখতেছি যে কয়জন, একজনও কিন্তু যাবেন না। র্যাপিড ফায়ার রাউন্ড, যা যা বলবো এই কয়টাই পরীক্ষায় আসবে, এই কয়টাই আসবে ভাই। ফেসবুক কত সালে প্রতিষ্ঠিত হয়? 2007, 2009, 2004, 2005। ভেরি গুড। সিয়াম, সুখী, রোমানা, কুন্তলা, নিজয়, তানজিলা, শিওলি, মাহিয়ান, ভেরি গুড। জান্নাতুল, এশা। সুইট, ভেরি সুইট, আমার খুব ভালো লাগতেছে যে পারতেছেন। ওকে, এখন বলেন, সেটা হচ্ছে নিচের কোনটা মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন? পিপিলিকা, ইয়াহু, গুগল, বিং, আস্ক। ভেরি গুড। পার্থ, মঞ্জুর, তানজিরা, মাহিয়ান, ভেরি গুড। বিং, তাই না? ওকে, এবারে বলেন, ইমেইল সাধারণত মেসেজ দেওয়ার জন্য কোন প্রোটোকলটা বেশি ব্যবহৃত হয়? মেসেজ আদান প্রদানের জন্য কোনটা ব্যবহার করা হয়? এইচটিএমএল, এসএমটিপি, পপ, পপ 3। ভেরি গুড মহিজুর, এসএমটিপি, তাই না? ওকে, এবারে বলবেন সেটা হচ্ছে আহ এক্সকিউজ মি, আপনারা বলবেন সেটা হচ্ছে আহ নিচের কোনটা কম্পিউটারের হাত পা বলা হয়? চারটা অপশন: সেন্সিং পার্ট, ম্যানিপুলেশন পার্ট, অ্যাকচুয়েটর পার্ট, ব্যাটারি পার্ট। ভেরি গুড, ভেরি গুড। কোনটা? অ্যাকচুয়েটর পার্ট। ভেরি গুড। ঠিক আছে, তাহলে পড়তে থাকেন, এবং পড়ার পরে জিনিসটা খুব সহজ লাগবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাকুক। সবুজ ভাই, আমি তাহলে লিভ নিয়ে নিচ্ছি। আপনি আপনি তাহলে ওদেরকে যদি আর কোনো থাকে দিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ, সবার জন্য শুভকামনা। ঠিক আছে, অন্য আরেকদিন আবার দেখা হবে। জি ভাই, আপনাকেও ধন্যবাদ। আমরা তাহলে আজকের মতো শেষ করছি। আচ্ছা, আপনাদের যদি এখন উত্তরণ সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে তাহলে চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ আলামিন ভাইয়া, এই তো কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো। আপনাদের তো এই যে 8:30 পর্যন্ত তো ক্লাস টাইম, তো 3-4 থেকে 5 মিনিটের মধ্যে পেয়ে যাবেন আশা করি। হ্যাঁ, আমি দিয়ে দিছি অলরেডি ভাই আপনার হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, আপনি দিয়ে দিতে পারবেন 3-4 মিনিট পরেই। ঠিক আছে ভাই। কোর্সের এটাই হচ্ছে আপনাদের লাস্ট পার্টের রুটিন চলছে। আশা করি 12 থেকে 15 তারিখের মধ্যে আশা করি ক্লাসগুলো শেষ হয়ে যাবে আপনাদের। আচ্ছা, একজন বলছেন যে সাবজেক্ট ভিত্তিক যে আপনাদের মডেল টেস্ট গুলো হবে, এই রুটিন শিডিউলটা কোথায় পাবেন? এটা যদি আপনি একটু লক্ষ্য করেন যে আপনাদের ওয়েবসাইটে দেয়া আছে, হ্যাঁ। পাশাপাশি আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনি হচ্ছে রুটিনের এইখানে একদম যে লাস্ট একটা রুটিন আছে সেটা একটু ডাউনলোড করে নেবেন কাইন্ডলি। দেখবেন যে সেখানেও দেয়া আছে। তো দুইটা পদ্ধতিতেই আপনারা হচ্ছে এটা পেয়ে যেতে পারেন। আমি পাশাপাশি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, একটু দেখেন কাইন্ডলি, এখান থেকে নিতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা শেষ করছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।